আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি জানেন মাইশা আপু আর আমার ভাইয়া বিয়ে করে নিয়েছে? সাদনান ভাই। তো মানে আপনি অবাক হননি? অবাক হওয়ার কি আছে, আমি তো জানি। আল্লাহ, কি? আপনি আমাকে বললেন না কেন? তোমাকে বলতে যাব কেন? ঠিক। কথাটা বলেই প্রিয়তা ফোন কেটে দেয়। সাদনান ফোনটা সামনে এনে ধরে ভ্যাবাচেকা খেয়ে গেল। এমনি ফোন কেটে দিল। পরক্ষণে সাদনান ব্যাপারটা বুঝতে পেরে হেসে ফেলে। ফোনটা সোফায় ছুঁড়ে ফেলে বিছানায় ধপ করে শুয়ে উন্মুক্ত বুকে হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে বলে ওঠে, বড্ড খালি খালি লাগে। কবে এখানে তুমি মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে আমার ছোট জান? মাশাআল্লাহ। রাহানের মুখে এমন বাক্য শুনে আয়ান ভ্রু কুঁচকে রাহানের দৃষ্টি অনুসরণ করতেই তার বুকের ভিতরে ধক করে ওঠে। মাইশা সারা দুজন বাড়ি থেকে বেরিয়ে আসে। দুজনেই একরকম কাপড়, হলুদ শাড়ি, লাল পাড়ের, বাঙালি স্টাইলে পরা। কাঁচা ফুলের গহনাও পরেছে, তবে গহনাগুলো খুব নর্মাল। এতেই যেন আরো বেশি সুন্দর লাগছে। আয়ান তার প্রিয়সীকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু পরক্ষণেই রাহানের দিকে তাকিয়ে বলে ওঠে, ভুলেও যেন নজর ওদিকে না যায়। তুই চুপ কর। আমার নজর এতটাও বাজে নয় যে বিবাহিত মহিলা। রাহান সবটা কথা সম্পূর্ণ করতে পারে না। তার আগে আয়নার মুখ চেপে ধরে হাত দিয়ে চোখ কটমট করে তাকিয়ে বিরক্তিকর মুখে বলে ওঠে, ওইসব মুখে আনবি না। বাল ছাড় তো, কেউ নেই এখানে। আয়নের হাতটা মুখ থেকে টেনে সরিয়ে রাহান আয়নের চেয়ে আরো দ্বিগুণ বিরক্ত মুখে বলে ওঠে, ভাইয়া ভাবিরা কখন আসবে? ওদেরকে কথার মাঝেই মাইশা সারা দুজনেই এগিয়ে আসে। আর সারা জিজ্ঞেস করে, মা তো বলে গাড়িতে আছে, বেশিক্ষণ লাগবে না, মিনিট 2-1 মধ্যেই পৌঁছে যাবে। সারার প্রশ্নের জবাবে হালকা হেসে উত্তর দেয় আয়ান। তাদের কথার মাঝেই একটা গাড়ি গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। আর সেটা থেকে প্রথম মিতা সওদাগর, আর পরে আয়না, ওর পরে প্রিয়তা নেমে আসে। প্রিয়তা ও তাদের সবাই ঘিরে ধরে। বাড়ির মহিলারা গিয়ে তাদের নিয়ে আসে। আয়নাকে একদম সাজিয়ে আনা হয়েছে, কিন্তু প্রিয়তা একদম নর্মাল পোশাক। নর্মাল তো হবে, তার কিছুই তো সাদনান দেয়নি। তাই আয়নাকে সালিহা বেগম স্টেজে বসিয়ে দিয়ে প্রিয়তাকে সঙ্গে নিয়ে তিনি বাড়ির ভিতরে চলে আসে। অতঃপর সোজা নিজের রুমে এনে একটা হলুদ শাড়ি সুন্দর করে পরিয়ে একদম তরতাজা বিভিন্ন রকমের ফুলের গহনা দিয়ে সাজিয়ে দেয়। কোন রকম কৃত্রিম সাজসজ্জা নেই, এতেই অপরূপ সুন্দরী লাগছে প্রিয়তাকে। সালিহা বেগম প্রিয়তার কানের নিচে নিজের চোখে হাতে কাজল লাগিয়ে মুগ্ধতা নিয়ে বলে ওঠে, মাশাআল্লাহ, কারো নজর না লাগে। এত সবের মাঝে প্রিয়তা নির্বিকার। সে বুঝতে পারছে না কিছু, তাকে কেন এত যত্ন করে সাজানো হলো। তাকে তো আয়ান ভাই বলেছিল যাতে বাড়ি থেকে সেজে না আসে, আর তাই তো সে সেজে আসেনি। কিন্তু ও ভেবেছে অনেক লোকজন থাকবে, আর আয়ান তাই হয়তো সাজতে না করেছে। কিন্তু এখন তো কিছুই মাথায় ঢুকছে না। প্রিয়তাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সালিহা বেগম হালকা হাসলেন। অতঃপর হাত ধরে বেরিয়ে আসে বাড়ির ভিতর হতে। সারা, মাইশাও আয়নাও একই রকম সাজ, তাই ও বুঝতে পারল সব মেয়েরা একরকম সেজেছে। কিন্তু আশেপাশে তাকিয়ে দেখলে কয়েকজন মেয়ে আবার ভিন্ন রকম। তাই চোখ পিটপিট করে সালিহা বেগমের দিকে তাকাতেই তিনি বলে ওঠে, এটাই নিয়ম। ছেলের বাড়ি আর মেয়ের বাড়ির খুব কাছের মানুষগুলো বউয়ের মতো সাজে, আর অন্যদের আলাদা। এটা সাদনানের দাদির কথা। প্রিয়তা কিছু বলে না। আর ততক্ষণে সারা, মাইশা এসে ওকে স্টেজে নিয়ে আয়নার পাশে বসিয়ে দিয়ে ওরা দুজন দুই সাইডে বসে পড়ে। আর একে একে সবাই এসে হলুদ দিচ্ছে। প্রথম আয়নাকে, দ্বিতীয় প্রিয়তাকে। সাদনান নেই এখানে। তবে অদ্ভুত ব্যাপার হলো মিতা সওদাগর নিজেও প্রিয়তার গালে হলুদ ছুঁয়ে দেওয়ার সময় ওনার চোখে স্পষ্ট জল ছিল। এটা কেউ খেয়াল না করলেও প্রিয়তা করেছে। কিন্তু তার মনে কেন কান্না করছে? বিয়ে তো আয়না আপুর, তবে তাকেই বা কেন সবাই আয়নার সমান সমান হলুদ লাগাচ্ছে? রাহাতও পাশের একটার সোফায় বসে আছে। রাহাতের পাশে আয়ান, রাহান, মাইশা দাঁড়িয়ে আছে। প্রিয়তাকে বাড়ির সব মহিলারা হলুদ লাগিয়েছে। এখন পাড়া প্রতিবেশী আর কিছু আত্মীয় স্বজনরাও লাগাবে। তাই প্রিয়তা একটু সুযোগ বুঝে সারার কানে ফিস ফিস করে বলে ওঠে,
ওয়াশরুমে যেতে হবে। আর একটু অপেক্ষা কর, প্রায়ই শেষ। তুই আমি চলে গেলে ভাবির অস্বস্তি হবে। প্রিয়তা এতক্ষণে এটা বুঝতে পারল ওকে আয়নার জন্য এখানে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু সবাই ওকে কেন আয়নার সমান সমান হলুদ ছোঁয়া দিচ্ছে। এর মধ্যে প্রিয়তার নজর যায় বাগানে এক সাইডে সাদনান দাঁড়িয়ে কয়েকজন লোকের সাথে হেসে হেসে কথা বলছে। সাদনানের সবার মতো হলুদ পাঞ্জাবি আর সাদা কোটি পরেছে, কিন্তু অদ্ভুত হলো সবারগুলো কালো, শুধু সাদনানেরটা সাদা। এই লোক সবসময় একটা না একটা সাদা পরবেই, হয় শার্ট নয় প্যান্ট। মোর্দা কথা, তার সাদা একটা না একটা পরিহিত থাকবেই। ইস, কি সুন্দর লাগছে। হলুদের আশা কিছু মেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে সাদনানকে, কিন্তু সাদনান সেদিকে কোনো হেলদোল নেই। কিন্তু প্রিয়তার ভীষণ রাগ লাগছে মেয়েগুলোর ওপর, কিন্তু হায় আফসোস, সে চাইলেও কিছু করতে পারবে না, আর নাই পারবে বলতে। এসব ভেবে প্রিয়তার রাগ মন খারাপে পরিণত হলো। সে চুপচাপ সেদিক হতে চোখ ফিরিয়ে নিল। রাত প্রায় 10টা বাজতে চলে, তাই তাড়াতাড়ি হলুদের অনুষ্ঠান শেষ করে প্রিয়তা আর আয়নাকে সারা মাইশা ওদের রুমে নিয়ে গেল। সারা প্রিয়তাকে ওয়াশরুমে নিয়ে নিজে বাবা মায়ের ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। মাইশা আয়নাকে নিজের রুমে নিয়ে গিয়েছে, আর ও নিজে তাদের দু বোনের জন্য কাপড় নিতে আম্বিয়া মির্জার রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। সারা ফ্রেশ হয়ে আর নিজে উপরের রুমে আসেনি, সে নিচে থেকে গিয়েছে। আর মাইশাকে দিয়ে আম্বিয়া মির্জা দুটো শাড়ি দিয়েছে, এগুলো দু বোনকে দুটা দেওয়ার জন্য। কিন্তু সালেহা বেগম একটা শাড়ি রেখে বাড়ি থেকে পরে আসা প্রিয়তার ড্রেসগুলো দিয়ে দিল, আর এগুলো পরে নিচে আসার জন্য বলে। মাইশা বাধ্য মেয়ের মতো প্রিয়তাকে ড্রেস দিয়ে আয়নার জন্য শাড়ি নিয়ে চলে গেল। প্রিয়তা সেগুলো ওয়াশরুম থেকে পরে বেরিয়ে এসে দেখলো রুমের লাইট অফ। প্রথমে ভাবলো হয়তো কারেন্ট চলে গিয়েছে, কিন্তু চারপাশ থেকে হালকা আলো আসতে দেখে ব্রু কুঁচকে দিল। মানে কারেন্ট আছে, কিন্তু রুমের আলো নেই। প্রিয়তার ভাবনার মাঝে কেউ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসার একটা অবয়ব দেখতে পেল। প্রিয়তা তৎক্ষণাৎ ভয়ে পেয়ে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু ও খুব পরিচিত একটা পারফিউমের স্মেল পেল, আর এটা শুধু সাদনানের আশেপাশে থাকলেই পাওয়া যায়। কিন্তু এই রুমে সাদনান ভাই কি করে আসবে? প্রিয়তার ভাবনার মাঝে ব্যক্তিটা ওর একদম নিকটে এসে দাঁড়ালো, একটা হাত উঁচু করে প্রিয়তার গালে রাখে। প্রিয়তার ঠান্ডা শক্ত হাতের স্পর্শ মাঝেও ভেজা কিছু অনুভব করল। আর সেই শক্ত হাতের মালিক যে সাদনান, সেটা বুঝতেও বেগ পেতে হলো না, কিন্তু শিউর হতে মিনমিন করে ডাকলো, সাদনান ভাই। সাদনান হাতের সবটা হলুদ গাল হাত ঘাড় সহ লাগিয়ে দেয় নিজের ছোট্ট জানকে, আর সেটা লাগাতে লাগাতে জবাব দেয়। প্রিয়তা আবারও অভিযোগের সুর তুলে বলে ওঠে, আপনি ছিলেন না তখন, কি এখন তো এসছি। তো কেন? সাদনানের কথা শুনে প্রিয়তা ফটাফট প্রশ্ন করে, যার উত্তর স্বরূপ সাদনান খুব স্বাভাবিকভাবে জবাব দেয়, হলুদ দিতে। কিন্তু হলুদ তো আপুর। না, আমার কাল সারপ্রাইজ আছে। সওদাগর বাড়ি, জমজমাট পরিবেশ, তবে তাদের নিজস্ব খুব কাছের আত্মীয় স্বজন নেই বললেই চলে। মিতা সওদাগরের এক ভাই আছেন, তবে তিনি দেশের বাহিরে থাকে স্ত্রী বাচ্চা নিয়ে, তাই তিনি আসতে পারবে না। আর প্রিয়তার নানা বাড়ি তো নেই, তার নানা নানি ছিল শুধু, কিন্তু তাদের সে দেখেনি, শুধু দাদুর কাছে তাদের নিয়ে গল্পই শুনেছে। আর রাহানের বাবা মা এসেছে সওদাগর বাড়ি। রাহান মির্জা বাড়িতে থেকে গিয়েছে, বাড়িতে তেমন মানুষজন নেই। আয়নাকে সাজাতে পার্লার থেকে মেয়ে এসেছে, তাদের মির্জা বাড়ি থেকে পাঠানো হয়েছে। প্রিয়তা শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখলো ওর রুমেও দুটা মেয়ে বসে আছে, সাথে মিতা সওদাগর আর শফিক সওদাগর আয়নও আছে। প্রিয়তা বিস্ময় চাহনি নিয়ে তাকিয়ে থাকে তাদের দিকে, যাদিকে আয়ান এগিয়ে এসে ছোট্ট বোনকে বাহুতে আগলে নিয়ে ধরে আসা কণ্ঠে বলে ওঠে। কিছু ছিল আয়ানের কণ্ঠে, কিন্তু কি? হয়তো বোন তার চিরদিনের জন্য তাদের বাড়ির অতিথি হচ্ছে। মিতা সওদাগর চুপচাপ দাঁড়িয়ে আছে, শফিক নিজেও একই অবস্থা। মানুষ বলে একসাথে নাকি দুজনকে ভালোবাসা যায় না, আর প্রথম জনকে ভালোবাসলে নাকি অন্য কে ভালোবাসা যায় না। কই, শফিক সওদাগর তো দ্বিতীয়বার ভালোবেসে ফেলেছিল প্রহেলিকাকে, তবে কি তিনি প্রথম জন মিতাকে ভালোবাসেনি? প্রিয়তা মিনমিন করে বলে ওঠে। আয়ান বোনের কথায় মুচকি হেসে প্রিয়তার মাথায় হাত রেখে বলল,
আয়ন শক্ত কণ্ঠে কথাটা বলেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। শফিক শুধু মেয়ের দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে। মিতা সওদাগর একবার ওনার দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই তিনি হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হলেন, কিন্তু মেয়ের দিকে এগিয়ে এগিয়ে মেয়েকে বুকে আগলে নেওয়ার মতো সাহস সঞ্চয় করতে পারে না। তাই ঘর থেকে বেরিয়ে এলো। আচ্ছা, উনি কি কান্না করলো? চোখে জল ছিল আর তা আড়াল করতেই কি চলে গেল? কিন্তু প্রিয়তা এক মনে ভেবে যাচ্ছে তার ভাই তার সাথে এভাবে কথা বলল, কিন্তু কেন? মনে মনে বেশ অভিমান হলো ভাইয়ের উপর, ছোট্ট প্রিয়তার। প্রিয়তা আরো একটা জিনিস ভেবে নিল, সে আর কিছু বলবে না। যদি তাকে আজ সবাই মিলে আগুনেও ফেলে দেয় তবুও না। প্রিয়তার ভাবনার মাঝেই মিতা সওদাগর এগিয়ে এসে ওর কপালে চুমু খেয়ে নিল। প্রিয়তা স্তব্ধ হয়ে গেল। এটা কি সত্যি নাকি সে স্বপ্ন দেখছে? এটা সম্ভব? পরক্ষণে ভাবে কেন সম্ভব না? এটা তো হতো সব সময়। তার মনি তাকে রোজ স্কুল যাওয়ার সময় কপালে চুমু দিত, স্কুল থেকে বাড়ি এলে খাবার খাইয়ে দিত, কত ভালোবাসতো। কিন্তু হঠাৎ করে কেমন হয়ে গেল? প্রিয়তা 7-এ ওঠার পর পর কেমন খারাপ আচরণ করত, আর আস্তে আস্তে বাড়লো বই কমলো না। এর মধ্যে মিতা সওদাগর মেয়ে দুটোকে বাহিরে যেতে ইশারা করে। মেয়েগুলো মাথা নেড়ে বেরিয়ে গেল। মিতা সওদাগর তখন আস্তে ধীরে বলতে শুরু করলো। কথাগুলো বলে তিনি চোখের পানি মুছতে মুছতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রিয়তা এখনো কিছু বুঝতে পারছে না, কি বলে গেল তার মনে। আচ্ছা, তার মাকে না চাইতেও একটা নারীর সুখের সংসার ভেঙে দিয়েছিল? না না, প্রিয়তার এখন খুব করে মনে হচ্ছে সবটা দোষ তার দাদুর। কেন তার মায়ের জীবনটা নষ্ট করে দিল? সাথে এই ছোট্ট প্রাণটাকেও এখন সেই ভুলের মাসুল দিতে হচ্ছে। একটা মেয়ে রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো বলে ওঠে। প্রিয়তা সেদিকে একবার তাকিয়ে দাঁড়িয়ে রইল। আর মেয়েগুলো একটা শাড়ি প্রিয়তাকে সুন্দর করে পরিয়ে সাজাতে লাগলো, কিন্তু বেশি না, হালকা। তারপর সাজানো শেষে মাথায় একটা দোপাট্টা বেঁধে দেয়। প্রিয়তাকে সাজানো শেষ করতে করতে প্রায় 1টা বেজে যায়। আর আয়নাকে ততক্ষণে সারা আর মাইশা প্রিয়তার রুমে এনে বিছানায় বসিয়ে দেয়। বর চলে এসেছে, আগে বিয়ে পড়ানো হবে, তারপর খাওয়া দাওয়া। অনেক অতিথি আবার খাবার খেয়ে নিচ্ছে আগে। খাবারের জায়গায় বাহিরে প্রিয়তাদের দোতলা বাড়িটার সামনে ছোট্ট উঠোনটায় করা হয়েছে, আর বর বউ বসার জায়গা লিভিং রুমে। একটু পর 2 বোনকে নিয়ে যাওয়া হবে। কিছু পাড়া প্রতিবেশী গুঞ্জন ভেসে এলো। চারদিক হতে রুম ভর্তি মেয়ে আর মাস বয়সী মহিলা দিয়ে ঘর ভরপুর। প্রিয়তার অস্বস্তি হচ্ছিল এতক্ষণ, কিন্তু মানুষের চারদিক হতে ভেসে আসার কথার ইঙ্গিতে বুঝতে পারছে আজ তারও বিয়ে। আর এতক্ষণ এটা মনে হয় কোনো পাকাপোক্ত কারণ দেখতে পায়নি। তাকে বেশি সাজানো হয়নি, শুধু শাড়ি আর হালকা পাতলা কিছু গহনা, আর মুখে হালকা সাজ। এটাকে কেউ বিয়ের সাজ বলবে না। বোনের বিয়ে সেই সুবাদে তাকে একদম নর্মাল সাজিয়েছে মেয়েগুলো। কিন্তু তার বিয়েটা কার সাথে? সাদনান ভাই জানে? আচ্ছা, উনি কিছু করবে না? প্রিয়তা একবার অসহায় চোখে বোনের দিকে, তো একবার সারা মাইশার দিকে। সবাই খুশি খুশি, আর এত মানুষের মাঝে যে কেউকে কিছু জিজ্ঞেস করবে সে সাহসটাও পাচ্ছে না প্রিয়তা। তাই চুপচাপ বসে রইল। কারণ বিয়ে যদি সত্যি তার হয় তবে নিশ্চয়ই কাজী বিয়ে পড়ানোর সময় বরের নাম বলবে, আর তখন তো শোনা যাবে। কিন্তু তখন কি বিয়েটা ভাঙা যাবে? আর সবাই তো কেমন করে বলে গেল যেন সে ঝামেলা না করে। তবে কি সে বিয়েটা করে নেবে? তাছাড়া সাদনান ভাই তাকে ভালোবাসে কিনা সেটাও তো শিওর না। যদি শিওর হতো তবে না হয় বিয়ের সময় কিছু একটা বলে দিত, আর সাদনান ভাই যদি পাশে থাকে তবেই এটা সম্ভব। আর নয়তো তার কপালে যা আছে তাই মানতে হবে। প্রিয়তার ভাবনার মাঝে বাহির থেকে জাফর মির্জা সহ তার বাবা এসে বলল সারা আর মাইশা যেন 2 বোনকে লিভিং রুমে নিয়ে আসে। আয়নাকে মাইশা আগে নিয়ে বেরিয়ে গেল। প্রিয়তা তখনও থম মেরে বসে। আয়নার পেছন পেছনে প্রায় 20 মানুষ চলে গেল। রুম অনেকটা ফাঁকা হলো, শুধু 4-5 জন মেয়ে রয়ে গেল। প্রিয়তা এই সুযোগে সারার হাত চেপে ধরে বলল। সারা কথা না শুনেই প্রিয়তার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সে নিজেও সবটা কথা সম্পূর্ণ করতে পারে না। তার আগেই বাহির থেকে আয়ান ডাকতে ডাকতে রুমের ভিতর প্রবেশ করে, কিন্তু প্রিয়তাকে এভাবে বসে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে। প্রিয়তা কিছু বলে না, সারাও চুপ থাকে।
আয়ান এগিয়ে গিয়ে বোনের হাত ধরে টেনে রুম থেকে নিয়ে এসে লিভিং রুমে বসা আয়নার পাশে বসিয়ে দেয়। আর প্রিয়তা সেখানে যেতে খুব চেনা পারফিউমের স্মেল পেল। সাথে পাশ হতে খুব চেনা পরিচিত কণ্ঠে কেউ বলে ওঠে। প্রিয়তা তৎক্ষণাৎ চোখ তুলে পাশে তাকিয়ে থমকে গেল। আবার তড়িঘড়ি করে চোখ নামিয়ে মাথায় নুইয়ে নেয়। তার ঠিক ডান পাশে সাদনান বসা, খুব নর্মাল সাজ, শুধু সাদা একটা পাঞ্জাবি পরিহিত। প্রিয়তার ছোট মন তখন নানা প্রশ্নে আওড়াতে ব্যস্ত। কাজের ডাকে সম্মিতে ফিরে প্রিয়তার। একবার মিতা সওদাগর, একবার ভাইয়ের দিকে, সবার দিকে তাকাতেই সবাই ইশারায় কবুল বলতে বলে। প্রিয়তা পেছনে দাঁড়িয়ে থাকা সারার হাতটা শক্ত করে ধরে পরপর 3 বার কবুল বলে দেয়। সাদনানও বলে, তবে খুব স্বাভাবিকভাবে, কোনো তাড়াহুড়ো নয়, আবার দেরিও নয়। কিন্তু রাহাত পেছন থেকে ঠিক খোঁচা মেরেছে। রাহাত আর আয়নার বিয়ে প্রথম হয়েছে, আর প্রিয়তা দেরি করছিল বলে আয়ান আনতে গিয়েছিল। বিয়ে শেষ করে সব ঝামেলায় নিয়ম কানুন পালন করে প্রিয়তা আর আয়নাকে বিদায় দেওয়া হলো। কিন্তু সাদনান সে গাড়ি দিয়ে যাবে না। সে তার দলের একটা ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ছেলেকে বাইক নিয়ে আসতে বলে। এতে আর কেউ দ্বিধামত পোষণ করেনি। আয়না আর রাহাতকে নিয়ে 3টা গাড়ি সহ সব আত্মীয় স্বজনরা চলে যায়। শুধু রাহান আর 4-5 জন ছেলে রেখে গিয়েছে। ও হ্যাঁ, সাদনান সারাকেও সাথে রেখে দিয়েছে। অতঃপর সারা ভারী লেহেঙ্গা নিয়ে রাহানের পেছন উঠে বসে। সারা বেশ অনেকটা দূরত্ব রেখে বসেছে বাইকে। রাহানের মুখ হুতুম পেঁচার মতো করে রেখেছে। ইস, তারও ইচ্ছে করে সাদনানের মতো বিয়ে করে নিতে, আর তারই বোনকে। কিন্তু সাদনান জানতে পারলে কি করে আল্লাহ মালুম। রাহান আর চোখে একবার বাইক মিররের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে সারাকে বলে ওঠে। সারা ফিক করে হেসে ফেলে রাহানের কথা শুনে। রাহান চোখ বন্ধ করে আবার ঝটফট চোখ খুলে ফেলে। এমনি ভাবে হাসি কেন? সে কি জানে পাশে বসে সুদর্শন যুবকটার এতে বুকের বাঁ পাশে তীব্র যন্ত্রণা হয়? ব্যাস, মুহূর্তের মধ্যে সারার মুখ মলিন হয়। সত্যি কি সে হাসলে বাজে দেখায়? কিন্তু মনের কথা মনে রেখে মুখ ভেঙচি কেটে বলে ওঠে। এবার রাহান নিজেও হাসে, জবাব দেয় না। আর সে খুব করে বুঝে এই মেয়ে তাকে তার চাইতেও বেশি ভালোবাসে, যেমনটা সে নিজে এই মেয়েকে বাসে। আগের 2টো ছেলে বাইক চালাচ্ছে, আর মাঝে রাহান, আর সবার পেছনে সাদনান প্রিয়তা। প্রিয়তা আগের ন্যায় মুখ ফুলিয়ে রেখেছে। সে রেগে আছে কিনা, খুশি কি অভিমান, সাদনান বুঝতে পারল না, আর বেশি বুঝতেও চাইল না। সবাই ওদের থেকে বেশ অনেকটা সামনে হওয়াতে সাদনান প্রিয়তাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। প্রিয়তা সাদনানের এরূপ কথায় একটু ভয় পেল। সত্যি ফেলে দিতে পারে বিশ্বাস নেই, তাই নিজের ছোট্ট ছোট্ট হাত জোড়া দিয়ে সাদনানকে শক্ত করে আলিঙ্গন করতে চাইল। তবে সাদনানের এত লম্বা চওড়া পিটানো বলিষ্ঠ শৈলে প্রিয়তার হাতল বাঁধনে কিছুতেই আসে না। তাই যতটুকু সম্ভব ততটাই আঁকড়ে ধরে। সাদনান মুস্কি হাসে। বউ তার বড্ড ছোট, আর এখন এটাকে লালন পালন করে বড় করতে হবে। কিন্তু ভালোবাসা এক ফোঁটাও এদিক সেদিক হবে না। এটা আজ রাত থেকেই শুরু হবে। সওদাগর বাড়ি পরে, আগে মির্জা বাড়ি। মির্জা বাড়ি থেকে সওদাগর বাড়ি হেঁটে গেলে লাগবে হয়তো 10-12 মিনিট, আর গাড়ি বা বাইক করে গেলে লাগবে 3-4 মিনিট। কিন্তু আজ যেন রাস্তা ফুরোচ্ছে না। আর সাদনান, সে তো সাইকেলের গতিতে বাইক চালাচ্ছে। প্রিয়তা ভালো লাগছে, তবে মনে মনে বেশ ভয়ে আছে। আগে যাওয়া আসা আর আজকের মাঝে ভীষণ পার্থক্য। প্রিয়তার ভাবনার মাঝে 3টা বাইক এসে মির্জা বাড়ির গেটে থামে, আর ভেতর থেকে গেট খুলে দেয় 2 জন দারোয়ান। আগে সাদনান প্রবেশ করে, তারপর রাহান, আর 2টা ছেলে বিদায় নিয়ে চলে যায়। আয়না, প্রিয়তা, 2 বোনকেই বসিয়ে রাখা হয়েছে লিভিং রুমে। আর চারদিক হতে মানুষজন তাদের ভিড় জমিয়ে দেখতে এসেছে। বিয়ের দিন বউ দেখতে যাওয়াটা যেমন লোকের ভালো লাগে, ঠিক তেমন যেই বউটাকে দেখতে যাওয়া হয় সেই নতুন বউ জানে এই বিষয়টা কতটা অস্বস্তিকর। তাই তো সালেহা বেগম আর আম্বিয়া মির্জা সারা আর মাইশাকে বলে যাতে 2 নাত বউকে রুমে নিয়ে যেতে ফ্রেশ হওয়ার জন্য। সন্ধ্যা তখন 7টার কোঠায় ছাড়িয়েছে। প্রিয়তা এসেছে 8 ঘন্টা হবে। সাদনানের মা বড় ছেলে বউকে আগেই বরণ করে বাড়িতে তুলেছে, তারপর প্রিয়তা সাদনানকে। কিন্তু বরণ শেষে সাদনান 1 মিনিটও অপেক্ষা করেনি। মাকে কিছু ইশারা করে রুমে চলে গিয়েছে। তারপর ফ্রেশ হয়ে একটু আগে বেরিয়ে গেছে বাড়ি হতে।
তাই সালেহা বেগম শাশুড়িকে বুঝিয়ে টুঝিয়ে ছেলে বউদের রুমে পাঠিয়েছে। তিনি ছেলের ইশারা বুঝতে পেরেছে ছেলের বউ তার ভীষণ ছোট, আর এ বয়সে বিয়ে, তার উপর এত মানুষের ভিড়ে মেয়েটার অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। সারা মাইশা দুজনে মিলে দুবোনকে দুটা শাড়ি পরিয়ে দিয়েছে, বিয়ের সাজ একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এর মধ্যে প্রিয়তা একবারও কারোর সঙ্গে কথা বলেনি, সারা একবার কিছু বলতে গিয়েও বলেনি। কি দরকার নিজের সাফাই গাওয়ার? তার ভাই সব ঝামেলা বাঁধিয়েছে, তার ভাই খুলে দেবে সে নিশ্চিত। আর একবার যদি সাদনান প্রিয়তার রাগ অভিমান যাই হোক ভেঙে দিতে পারে, তবে নিশ্চিত প্রিয়তা সারাকে বাসর ঘরের কাহিনী বলতেও হয়তো দ্বিধা করবে না করবে হয়তো লজ্জাও পাবে। সারার ভাবতে ভাবতে প্রিয়তার চুল বেঁধে দিয়েছিল, কিন্তু দরজায় কড়া নাড়ার শব্দে ভাবনার সুতো ছিঁড়ে মাইশা গিয়ে দরজা খুলতেই দুজন কাজের লোক ঘরে প্রবেশ করে, হাতে তাদের থালা ভর্তি খাবার। সালেহা বেগম পাঠিয়েছে জানালো তারা। বাড়িতে তো খেতে পারেনি, আর আজ প্রথম এই বাড়িতে একসাথে বসে সবার সামনে বসে খেতে অস্বস্তি হবে সে সব ভেবে তিনি খাবার পাঠিয়েছে। যদি শফিক সওদাগর আর আজব মির্জা বন্ধু হওয়ার সুবাদে আগে অনেকবার এই বাড়িতে ভিন্ন সময় ঈদ বা নানা অনুষ্ঠানে এসেছে আর একসাথে বসে খাবার খেয়েছে, তবে আজ ভিন্ন, আর সাথে আছে বাড়ি ভর্তি মেহমান। সারা আয়নার খাবার খালা সহ ওকে রাহাতের রুমে নিয়ে আসে, আর মাইশা প্রিয়তাকে সাদনানের রুমে। ওরা এতক্ষণ মাইশার রুমে ছিল। ওয়াসিফ দেওয়ানের কথা শুনে সাদনান খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়। ওয়াসিফ দেওয়ান আবারও বোঝানোর স্বরে বলে ওঠে। সাদনান বাইক চালাচ্ছে, রাহান ওর পিছনে বসে আছে। রাত এখন 10টা ছুঁই করছে। এই 10 মিনিট হবে তারা ওয়াসিফ দেওয়ানের বাড়ি থেকে বেরিয়ে এসেছে। সাদনানকে বেশ ফুরফুরে লাগছে, আগের মতো আজ এতটা গম্ভীর নয়। নিজে থেকে এটা সেটা জিজ্ঞেস করছে রাহানকে। এক পর্যায়ে হঠাৎ করে অদ্ভুত প্রশ্ন করে বসে সাদনান। রাহান চমকে ওঠে, কি বলবে সে মনে মনে বলে। রাহানের ভাবনার মাঝে সাদনান আবারও জিজ্ঞেস করে ওঠে। রাহানের কথায় সাদনান বাঁকা হেসে মনে মনে বলে ওঠে। সাদনানের ভাবনার মাঝে রাহান বলে ওঠে। কথাটা বলে সাদনান বাইক গ্যারেজে রাখার জন্য দারোয়ানের হাতে চাবি দিয়ে রাহানকে নিয়ে বাড়ির ভিতরে চলে আসে। সালেহা বেগম ওদের খাবার দেয়। সাদনান মায়ের রুম হতে ফ্রেশ হয়ে আসে, আর রাহান রান্নাঘরের বেসিনে। অতঃপর দুজনে খেতে বসে পড়ে। সাদনান তার মধ্যে মায়ের সাথে টুকটাক আলাপ সেরে নেয়, তারপর মাকে বলে রুমে পাঠিয়ে দেয়। রাত তো অনেক হলো। সাদনানের জোড়াজুড়িতে সালেহা বেগম রুমে চলে যায়, আর রান্নাঘরে দুজন কাজের লোক আছে। ওদের খাবার শেষে সাদনান হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছে নেয়। রাহান ও সাদনানকে অনুসরণ করে। সাদনান কথাটা বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো, আর রাহান বিস্ময় চাহনি দিয়ে বলে ওঠে। সাদনান দাঁতে দাঁত চেপে বলে ওঠে। রাহান মুখে হাত দিয়ে উপরে সাদনানের পেছনে পেছনে যেতে লাগলো। সাদনান সোজা সারার রুমের সামনে এসে দরজায় কড়া নাড়ে। একটু পরে সে সারা ঘুমো ঘুমো চোখে দরজা খোলে, বিরক্তি নিয়ে বলে ওঠে। সারা এতক্ষণ চোখ কসলাচ্ছিল, কিন্তু সাদনানের কথায় ঝট করে চোখ খুলে সাদনানের দিকে তাকিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা রাহানের দিকে তাকিয়ে থাকলো। রাহান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সারা চোখ ঘুরিয়ে মিনমিন করে বলে ওঠে। সারা ফের রুমে গিয়ে ওর চাদরটা গায়ে দিয়ে বেরিয়ে আসে। সাদনান রাহানকে রুমে যেতে বলে। সারা ততক্ষণে অনেকটা এগিয়ে গিয়েছে। রাহান এতক্ষণ সারার দিকে তাকিয়েছিল। এই মেয়েটাকে না মারা অবধি শান্ত হবে না নাকি? সাদনান ওকে রুমে যেতে বলেই নিজেও রুমে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু রাহান পেছন থেকে দুষ্টু হেসে বলে ওঠে। সাদনান পেছন ফিরতেই রাহান তড়িঘড়ি করে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়, আর সাদনান মুচকি হাসে। সবসময় খোঁচা না মারলে হয়তো বেটা রাহানের পেটের ভাত হজম হয় না। কথাগুলো ভাবতে ভাবতে সাদনান রুমে আসতে থমকে গেল। বউ তার এখনো ফুল দিয়ে সাজানো বিছানায় খাপটি মেরে বসে আছে। সারা ঘর বিভিন্ন রকমের ফুলের গন্ধে মৌ মৌ করছে। রাত কটা বাজে? হয়তো 11টার কোঠা ছাড়িয়েছে। দরজা খোলার শব্দে প্রিয়তা একটু নড়ে চড়ে বসে। ওর ঘুম চলে আসছিল, কিন্তু ওকে মাইশা রুমে দিয়ে যাওয়ার পর আম্বিয়া মির্জা পই পই করে বলে দিয়ে গিয়েছে যেন সে না ঘুমায়। ছোট বলে কি হয়েছে, স্বামীর জন্য বাসার ঘরে বসে অপেক্ষা করতে হয়, আর সেই কথা ভেবে বসে বসে ঝিমাচ্ছিল প্রিয়তা।
তবে সাদনানকে দেখে চট করে উঠে এগিয়ে আসে। অতঃপর পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়ে শাড়িতে পা বেঁধে ধপাস করে নিচে পড়ে গেল। অল্পের জন্য সাদনানের উপর পড়েনি, আর সাদনান ফিক করে হেসে ফেলে। কিন্তু প্রিয়তা বেশ ব্যথা পেয়েছে, সেদিকে তার খেয়ালই নেই। সে তো সামনে দাঁড়ানো গাঢ় নীল শার্ট পরা সুদর্শন পুরুষকে দেখতে ব্যস্ত। হাসলে কি সুন্দর লাগে ওনাকে, কিন্তু এই গোমরা মুখ সাদনান ভাই তো ভুলেও হাসে না, সবসময় গম্ভীর হয়ে থাকে। সাদনানের কথায় প্রিয়তা কিচ্ছু বলে না, মাথা নিচু করে উঠে দাঁড়ায়। সে তো এই লোকের সাথে কথাই বলবে না আজ। কত কষ্ট পেয়েছিল, কোনো ধারণা আছে ওনার? একবার বলে দিলে কি এমন হতো? সাদনানের কথা শুনে প্রিয়তা চোখ গোল গোল করে তাকায়। মানে মনের কথাগুলো শুনে ফেলেছে নাকি? নয়তো এই কথার মানে কি? আমতা আমতা করে জিজ্ঞেস করে প্রিয়তা। যা দেখে সাদনান আরো একটু এগিয়ে আসে, শার্টের বোতাম খুলতে খুলতে বলে। প্রিয়তা তৎক্ষণাৎ পিছিয়ে গিয়ে বিছানার সাথে লেগে ধপাস করে আবারও পড়ে যায়। ও সাদনানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, অনেক কথা বলেছে। স্বপ্ন অনেকবার সাদনানের চাপদারি ভর্তি গালে চুমু খেয়েছে, তবে আর কিছু ভাবেনি। সাদনান প্রিয়তার ভাবনার মাঝেই ওর উপর উঠে বসে, দু হাত চেপে ধরে বিছানার সাথে। শার্টের বোতাম খুলে ফেলার কারণে গলা হতে পেট পর্যন্ত উন্মুক্ত। প্রিয়তা কতক্ষণ সেদিকে তাকিয়ে দেখে সাদনানের দিকে তাকালো। সাদনান তার দিকে কেমন নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেখানে আছে শুধু ভালোবাসার মানুষটাকে নিজের মতো করে আপন করে নিজের ভালোবাসা প্রকাশ করা। সাদনানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিয়তা একটা ঢোক গিলে দৃষ্টি ঘোরায় এলোমেলো। আস্থার ভালোবাসার মানুষটা তারই স্বামী, ভাবতেই খুশি চোখে অশ্রু হানা দেওয়ার জোগাড়। তবে নিজেকে সামনে নিল ছোট্ট প্রিয়তা। ধরে আসা গলায় আবার বলে ওঠে। প্রিয়তার সম্পূর্ণ কথা না শুনে সাদনান ফিসফিস করে বলে ওঠে। কথা শেষ করে সাদনান প্রিয়তার ঘাড়ে হালকা করে কামড় দেয়। প্রিয়তা ব্যথাতুর শব্দ করে ওঠে। সাদনান সঙ্গে সঙ্গে ঘাড় থেকে মুখ তুলে নিজের ওষ্ঠ দিয়ে প্রিয়তার ওষ্ঠ চেপে ধরে। প্রিয়তা চোখ বড় বড় করে সাদনানের চোখের দিকে তাকিয়ে থাকে। সাদনান চোখ বন্ধ করেই তার ছোট্ট জানের ভালোবাসায় মত্ত। স্বামীর এমন এলোমেলো স্পর্শে ছোট্ট প্রিয়তা সর্বাঙ্গ জুড়ে অন্যরকম ভালো লাগার সঞ্চার হলো। শক্ত করে জড়িয়ে ধরে সাদনানের বলিষ্ঠ দেহখানা, কিন্তু হাতের নাগালে আসে না সবটা। শারীরিক স্পর্শগুলো তখনই সুখের হয় যখন স্পর্শগুলো ভালোবাসার মানুষটার হয়। প্রিয়তার দশাও তাই। নিজেও সাদনানের সঙ্গ দিল। সাদনান যেন আরো উন্মাদ হলো, কিন্তু তার বউ যে বড্ড ছোট, সেদিকে তার নজর রইল। কিন্তু প্রিয়তার পাগলামি নিজের ভালোবাসা গড়টার কাছেই আর পেরে না উঠে ডুবে গেল ছোট্ট প্রিয়তার মাঝে। রাত তখন প্রায় ৩টা। সাদনান তার ছোট্ট চড়ুই জানকে বুকে আগলে শুয়ে আছে। প্রিয়তা এতক্ষণ ব্যথায় ছটফট করছিল, কিন্তু একটা চিপস খাইয়ে ওষুধ খাইয়ে দেওয়ার পর একটু ঘুমিয়েছে। সাদনান তখনও সজাগ। একটু আগে শাওয়ার নেওয়ার ফলে দুজনের শরীরই বেশ ঠান্ডা, সাথে প্রিয়তার লম্বা চুলগুলো হালকা ভেজা। সাদনান সব করিয়ে দিয়েছে। বউকে গোসল করা থেকে শুরু করে কাপড় ধুয়ে ব্যালকনিতে দেওয়া ব্যথার পিল দিয়েছে। সাদনান প্রিয়তার মাথায় হাত বোলাতে বোলাতে মাথার তালুতে একটা চুমু খেয়ে বিড়বিড় করে বলে ওঠে। রাহান খাবার টেবিলে সাদনানের পাশে বসে ফিস ফিস করে কথাগুলো বলে ওঠে। সাদনান রাহানের দিকে চোখ কটমট করে তাকায়। রাহান সেদিকে তাকিয়ে নিজের মুখে আঙুল দিয়ে চুপ করে যায়। সাদনান খাবার খেয়ে উঠে মায়ের দিকে তাকিয়ে উপর রুমে চলে আসে। সাদনান রুমে এসে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মিনিট 2 মাথায় ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো প্রিয়তার ড্রেস আলমারি থেকে নামিয়ে বিছানায় রেখেছে, আর নিজে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। সাদনান সেদিকে একবার আর চোখে তাকিয়ে গায়ের কালো টি শার্টটা একটানে খুলে বিছানা থেকে সাদা পাঞ্জাবিটা গায়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো সুন্দর করে আঁচড়ে গায়ে পারফিউম দেয়। আর প্রিয়তা বসে বসে তার ব্যক্তিগত পুরুষটাকে দেখছে। সাদনান ড্রেসিং টেবিলের উপর থেকে ঘড়ি পরে নেয়। ওয়ালেট নিয়ে তার ফোন পকেটে রেখে এগিয়ে আসে ছোট জানের নিকট। কপালে চুমু খেয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে। মিনমিন করে জানায় প্রিয়তা। সাদনান প্রিয়তাকে আরো কিছুটা শক্ত করে চেপে ধরে নিজের বুকের সাথে, অতঃপর শান্ত কণ্ঠে বলে ওঠে। প্রিয়তা আর কিছু বলে না, চুপচাপ সেভাবে পড়ে থাকে।
সাদনান নিজেও অনেকক্ষণ পর বউকে ছেড়ে দিয়ে নিজের অস্ত্র জোড়া দিয়ে প্রিয়তার অস্ত্র চেপে ধরে গভীর একটা চুম্বন করে। মিনিটের মাথায় ছেড়ে দিয়ে দুজনেই একে অপরের কপালে কপাল ঠেকিয়ে ঘন ঘন শ্বাস নেয়। সাদনান নিজেকে স্বাভাবিক করে প্রিয়তার দিকে তাকালো। রাতে দেওয়া ভালোবাসার চিহ্ন স্পর্শ গলায় এখনো জল করছে। শাড়ি পরে আছে প্রিয়তা। বাইরে সুন্দর করে ঘোমটা দিয়েছিল, কিন্তু এখন রুমের শাড়ি সম্পূর্ণ এলোমেলো, তাই ভালোবাসার স্পর্শগুলো স্পষ্ট। সান্দান সেদিক হতে চোখ ফিরিয়ে নেয়, তার এখন বেরোতে হবে। কথা শেষে সাদনান উত্তরের অপেক্ষা করে না, ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রিয়তা তখনও সেভাবেই দাঁড়িয়ে। সাদনান মাত্র সমাবেশ শেষ করে বেরিয়ে এসেছে সেখান থেকে। সাথে ওয়াসিফ দেওয়ানও আছেন। সাদনান গাড়ি নিয়ে এসেছে, সাথে ড্রাইভারও এনেছে। ওয়াসিফ দেওয়ানের সাথে কিছু আলোচনা শেষে সাদনান রাহানকে নিয়ে গাড়িতে বসে, আর তার দলের ছেলেপেলেরা বাইক নিয়ে তার গাড়ি অনুসরণ করছে। আজ গ্রামে ছিল সমাবেশ। সমাবেশের আয়োজনটা কয়েকটা গ্রামের কিছু চেয়ারম্যান মিলে করেছে। সেখানে সাদনানের উপস্থিতি ছিল হবু এমপি হিসেবে। সবাই তাকে চায়, বেশ নাম তার জনগণের মুখে মুখে। শাহরিয়ার জয় কেউ ঠেকাতে পারবে না। ওয়াসিফ দেওয়ানও এ ব্যাপারে 100% নিশ্চিত। এখন বিকেল। সাদনান গাড়ির ড্রাইভারকে সোজা বাড়ি নিয়ে যেতে বলে। তার ছোট বউ নিশ্চয়ই তার অপেক্ষায় বসে। সময়ের জন্য একটাবার ফোনও করা হয়নি। মফিজুল মির্জা বন্ধু কালাম খান এর কথায় তিনি একটু ইতস্তত বোধ করলেন। বাড়িতে তার বড় ভাই আছে, বাপ এখনো জীবিত, সেখানে তিনি এ ব্যাপারে একা কি করে মত পোষণ করে? মফিজুল মির্জা বেশ সরল আর খুব ভালো মনের মানুষ। এই মেয়ে তাদের একমাত্র সন্তান, তাদের আর কোনো সন্তান হয়নি। সেখানে অনেক আদরের মেয়ে তার। পরিবারের সাথে বোঝাপড়ার একটা বিষয় আছে। কথা শেষ করে তিনি ফোনটা কেটে টেবিলে রেখে একটু চিন্তিত হলেন। কালাম খান সেদিন বিয়েতে এসেছিল, তখনই হয়তো দেখেছে মাইশাকে। অনেক ছোটবেলা থেকে তাদের বন্ধুত্ব সম্পর্ক। কালামের স্ত্রী নেই, শুধু এই এক ছেলে কবির। মানুষ হিসেবে অনেক ভালো। স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করেনি। ছেলেকে লেখাপড়ার সাথে ব্যবসার সব দিক সামলেছে। পরিবারের বংশধর ভালো, তাই তিনি সিদ্ধান্ত নিল বাপ ভাইয়ের সাথে কথা বলবে। আর মেয়েও তো বড় হচ্ছে, কয়দিন পর ভার্সিটি যাবে। আর বিয়ে দিলেও তো লেখাপড়া করা যায়। ছেলে নিজে একজন শিক্ষক, সেখানে বউ নিশ্চয়ই অশিক্ষিত রাখবে না। মাইশা ক্লাস করছে, আর তার ফ্রেন্ড তিনি ওর পাশে বসেই কবির খানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যে এখন পরিসংখ্যান করাচ্ছে বোর্ডে। কিছু কিছু মেয়ে শুধু অঙ্ক করছে, আর বাকি অর্ধেক তিন্নির মতো স্যারের দিকে তাকিয়ে আছে। এটা নতুন নয়। ক্লাস শেষে স্যার চলে গেল। মাইশা তিনিও ক্লাস হতে বেরিয়ে আসে। মাইশা জানে তিন্নি কবির খানকে পছন্দ করে, কিন্তু এতিম হওয়ায় আর নিজের পড়ালেখার খরচ চালিয়ে নিজের জীবন চালানো মেয়েটার নিকট এসব প্রেম ভালোবাসা নিয়ে এমন একজন মানুষের সামনে দাঁড়ানো বিলাসিতা বই কিছুই না। তিন্নির ভাবনার মাঝেই মাইশা বলে ওঠে। তিন্নির এমন খামখেয়ালিপানা কথায় মাইশা বিরক্ত হলো, তাই কথা বাড়ল না আর। কলেজ এরিয়া থেকে বেরিয়ে দুজনেই দুদিকে চলে যায়। সাদনান বাসায় এসে সোজা নিচের রুমে চলে আসে। বউ তার বিছানায় বসে পড়ছে। সাদনান সেদিকে একবার আর চোখে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তাও বই বন্ধ করে সাদা পড়ার টেবিলটার ওপর বইটা রাখে। এই রুমে প্রতিটা জিনিস সাদা, একদম সাদা। পুরো বাড়ি জুড়ে এই রুমটা বেশি সুন্দর, পরিপাটি গোছানো। সাদনানের বেশিরভাগ কাপড় সাদা। অবশ্য সাদা পরলে বেশ লাগে প্রিয়তার নিকট। না, সাদা না, যাই পরে সব তাতেই ভালো লাগে। প্রিয়তা এসব হাবিজাবি চিন্তা করতে করতে আলমারি হতে একটা গাঢ় সবুজ রঙের টি শার্ট আর একটা ট্রাউজার বের করে বিছানায় রাখে। অতঃপর শাড়ির আঁচলটা সুন্দর করে মাথায় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। একটু আগে আম্বিয়া মির্জা এসেছিল, অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। তার নাতির কখন কি লাগে, কি পছন্দ করে সব। সাথে এটা বলে গিয়েছে সাদনান বাসায় এলে যেন সাথে সাথে কফি দেয়। প্রিয়তা তৎক্ষণাৎ চোখ তুলে পাশে তাকিয়ে থমকে গেল। আবার তড়িঘড়ি করে চোখ নামিয়ে মাথায় নুইয়ে নেয়। তার ঠিক ডান পাশে সাদনান বসা, খুব নর্মাল সাজ, শুধু সাদা একটা পাঞ্জাবি পরিহিত। প্রিয়তার ছোট মন তখন নানা প্রশ্নে আওড়াতে ব্যস্ত। আচ্ছা, তিনি কি বিয়ে করতে এসছে? ওনার সাথে কি তবে আমার বিয়ে?
কাজের ডাকে সম্বিতে ফিরে প্রিয়তার। একবার মিতা সওদাগর, একবার ভাইয়ের দিকে, সবার দিকে তাকাতেই সবাই ইশারায় কবুল বলতে বলে। প্রিয়তা পেছনে দাঁড়িয়ে থাকা সারার হাতটা শক্ত করে ধরে পরপর 3 বার কবুল বলে দেয়। সাদনানও বলে, তবে খুব স্বাভাবিকভাবে, কোনো তাড়াহুড়ো নয়, আবার দেরিও নয়। কিন্তু রাহাত পেছন থেকে ঠিক খোঁচা মেরেছে। রাহাত আর আয়নার বিয়ে প্রথম হয়েছে, আর প্রিয়তা দেরি করছিল বলে আয়ান আনতে গিয়েছিল। বিয়ে শেষ করে সব ঝামেলা নিয়ম কানুন পালন করে প্রিয়তা আর আয়নাকে বিদায় দেওয়া হলো। কিন্তু সাদনান সে গাড়ি দিয়ে যাবে না। সে তার দলের একটা ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ছেলেকে বাইক নিয়ে আসতে বলে। এতে আর কেউ দ্বিধামত পোষণ করেনি। আয়না আর রাহাতকে নিয়ে 3টা গাড়ি সহ সব আত্মীয় স্বজনরা চলে যায়। শুধু রাহান আর 4-5 জন ছেলে রেখে গিয়েছে। ও হ্যাঁ, সাদনান সারাকেও সাথে রেখে দিয়েছে। অতঃপর সারা ভারী লেহেঙ্গা নিয়ে রাহানের পিছন উঠে বসে। সারা বেশ অনেকটা দূরত্ব রেখে বসেছে বাইকে। রাহানের মুখ হুতুম পেঁচার মতো করে রেখেছে। ইস, তারও ইচ্ছে করে সাদনানের মতো বিয়ে করে নিতে, আর তারই বোনকে। কিন্তু সাদনান জানতে পারলে কি করে আল্লাহ মালুম। রাহান আর চোখে একবার বাইক মিররের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে সারাকে বলে ওঠে, আমার কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নেই, ধরে বসো। মতো দপাস করে পড়লে তোমার পায়ে আমার সব হাড্ডি ভেঙে মাংসতে পরিণত করবে। সারা ফিক করে হেসে ফেলে রাহানের কথা শুনে। রাহান চোখ বন্ধ করে আবার ঝটফট চোখ খুলে ফেলে। এই মেয়ে ভাবে হাসি কেন? সে কি জানে পাশে বসে সুদর্শন যুবকটার এতে বুকের বাঁ পাশে তীব্র যন্ত্রণা হয়? হেসো না, পেতনি লাগে দেখতে। ব্যাস, মুহূর্তের মধ্যে সারার মুখ মলিন হয়। সত্যি কি সে হাসলে বাজে দেখায়? কিন্তু মনের কথা মনে রেখে মুখ ভেঙচি কেটে বলে ওঠে, হ্যাঁ, আপনার থেকে ভালো দেখায়। এবার রাহান নিজেও হাসে, জবাব দেয় না। আর সে খুব করে বুঝে এই মেয়ে তাকে তার চাইতেও বেশি ভালোবাসে, যেমনটা সে নিজে এই মেয়েকে বাসে। আগের 2টো ছেলে বাইক চালাচ্ছে, আর মাঝে রাহান, আর সবার পেছনে সাদনান প্রিয়তা। প্রিয়তা আগের ন্যায় মুখ পুলিয়ে রেখেছে। সে রেগে আছে কিনা, খুশি কি অভিমান, সাদনান বুঝতে পারল না, আর বেশি বুঝতেও চাইল না। সবাই ওদের থেকে বেশ অনেকটা সামনে হওয়াতে সাদনান প্রিয়তাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। বিয়ে করেছি কি এভাবে আগের মতো মাঝে ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে রাখার জন্য? চুপচাপ শক্ত করে জড়িয়ে ধরো মেয়ে, নয়তো ধাক্কা দিয়ে এখানেই ফেলে রেখে চলে যাবে। প্রিয়তা সাদনানের এরূপ কথায় একটু ভয় পেল। সত্যি ফেলে দিতে পারে, বিশ্বাস নেই। তাই নিজের ছোট্ট ছোট্ট হাত জোড়া দিয়ে সাদনানকে শক্ত করে আলিঙ্গন করতে চাইল। তবে সাদনানের এত লম্বা চওড়া পিটানো বলিষ্ঠ শৈলে প্রিয়তার হাতল বাঁধনে কিছুতেই আসে না। তাই যতটুকু সম্ভব ততটাই আঁকড়ে ধরে। সাদনান মুচকি হাসে। বউ তার বড্ড ছোট, আর এখন এটাকে লালন পালন করে বড় করতে হবে। কিন্তু ভালোবাসা এক ফোঁটাও এদিক সেদিক হবে না। এটা আজ রাত থেকেই শুরু হবে। সওদাগর বাড়ি পরে আগে মির্জা বাড়ি। মির্জা বাড়ি থেকে সওদাগর বাড়ি হেঁটে গেলে লাগবে হয়তো 10-12 মিনিট, আর গাড়ি বা বাইক করে গেলে লাগবে 3-4 মিনিট। কিন্তু আজ যেন রাস্তা ফুরোচ্ছে না। আর সাদনান, সে তো সাইকেলের গতিতে বাইক চালাচ্ছে। প্রিয়তা ভালো লাগছে, তবে মনে মনে বেশ ভয়ে আছে। আগে যাওয়া আসা আর আজকের মাঝে ভীষণ পার্থক্য। প্রিয়তার ভাবনার মাঝে 3টা বাইক এসে মির্জা বাড়ির গেটে থামে, আর ভেতর থেকে গেট খুলে দেয় 2 জন দারোয়ান। আগে সাদনান প্রবেশ করে, তারপর রাহান, আর 2টা ছেলে বিদায় নিয়ে চলে যায়। আয়না, প্রিয়তা, 2 বোনকেই বসিয়ে রাখা হয়েছে লিভিং রুমে। আর চারদিক হতে মানুষজন তাদের ভিড় জমিয়ে দেখতে এসেছে। বিয়ের দিন বউ দেখতে যাওয়াটা যেমন লোকের ভালো লাগে, ঠিক তেমন যেই বউটাকে দেখতে যাওয়া হয় সেই নতুন বউ জানে এই বিষয়টা কতটা অস্বস্তিকর। তাই তো সালিহা বেগম আর আম্বিয়া মির্জা সারা আর মাইশাকে বলে যাতে 2 নাত বউকে রুমে নিয়ে যেতে ফ্রেশ হওয়ার জন্য। সন্ধ্যা তখন 7টার কোঠায় ছাড়িয়েছে। প্রিয়তা এসেছে 8 ঘন্টা হবে। সাদনানের মা বড় ছেলে বউকে আগেই বরণ করে বাড়িতে তুলেছে, তারপর প্রিয়তা সাদনানকে। কিন্তু বরণ শেষে সাদনান 1 মিনিটও অপেক্ষা করেনি। মাকে কিছু ইশারা করে রুমে চলে গিয়েছে। তারপর ফ্রেশ হয়ে একটু আগে বেরিয়ে গেছে বাড়ি হতে। তাই সালেহা বেগম শাশুড়িকে বুঝিয়ে টুঝিয়ে ছেলে বউদের রুমে পাঠিয়েছে। তিনি ছেলের ইশারা বুঝতে পেরেছে। ছেলের বউ তার ভীষণ ছোট,
আর এই বয়সে বিয়ে, তার উপর এত মানুষের ভিড়ে মেয়েটার অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। সারা মাইশা দুজনে মিলে দু বোনকে দুটা শাড়ি পরিয়ে দিয়েছে, বিয়ের সাজ একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এর মধ্যে প্রিয়তা একবারও কারোর সঙ্গে কথা বলেনি। সারা দু একবার কিছু বলতে গিয়েও বলেনি। কি দরকার নিজের সাফাই গাওয়ার? তার ভাই সব ঝামেলা বাঁধিয়েছে, তার ভাই খুলে দেবে সে নিশ্চিত। আর একবার যদি সাদনান প্রিয়তার রাগ অভিমান যাই হোক ভেঙে দিতে পারে, তবে নিশ্চিত প্রিয়তা সারাকে বাসর ঘরের কাহিনী বলতেও হয়তো দ্বিধা করবে না, না করবে হয়তো লজ্জাও পাবে। সারার ভাবতে ভাবতে প্রিয়তার চুল বেঁধে দিয়েছিল, কিন্তু দরজায় কড়া নাড়ার শব্দে ভাবনার সুতো ছিঁড়ে মাইশা গিয়ে দরজা খুলতেই দুজন কাজের লোক ঘরে প্রবেশ করে, হাতে তাদের থালা ভর্তি খাবার। সালেহা বেগম পাঠিয়েছে জানালো তারা। বাড়িতে তো খেতে পারেনি, আর আজ প্রথম এ বাড়িতে একসাথে বসে সবার সামনে বসে খেতে অস্বস্তি হবে সে সব ভেবে তিনি খাবার পাঠিয়েছে। যদি শফিক সওদাগর আর আজব মির্জা বন্ধু হওয়ার সুবাদে আগে অনেকবার এই বাড়িতে ভিন্ন সময় ঈদ বা নানা অনুষ্ঠানে এসেছে আর একসাথে বসে খাবার খেয়েছে, তবে আজ ভিন্ন। আর সাথে আছে বাড়ি ভর্তি মেহমান। সারা আয়নার খাবার খালা সহ ওকে রাহাতের রুমে নিয়ে আসে, আর মাইশা প্রিয়তাকে সাদনানের রুমে। ওরা এতক্ষণ মাইশার রুমে ছিল। এই কাজটা বোকামি হয়ে গেল। ভালোবাসি আমি ওকে, আর আপনার এত আপত্তি থাকলে নমিনেশন দিতে হবে না আমাকে। ওয়াসিফ দেওয়ানের কথা শুনে সাদনান খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়। ওয়াসিফ দেওয়ান আবারও বোঝানোর স্বরে বলে ওঠে, আহা, রেগে যাচ্ছ কেন? আমি বলতে চাইছি বিপক্ষ দলের লোকেরা এটা জানতে পারলে ঝামেলা করবে, তাই বিয়েটা গোপন রাখাই মঙ্গল। তাই হবে। আর এমনিতেও আজ বিয়ে শুধু একটাই হয়েছে বলে জানে সবাই। আমাদের বিয়ের কথা দুই পরিবার আর খুব কাছের কয়েকজন, তার মধ্যে আপনি একজন। সাদনান বাইক চালাচ্ছে, রাহান ওর পিছনে বসে আছে। রাত এখন 10টা ছুঁই করছে। এই 10 মিনিট হবে তারা ওয়াসিফ দেওয়ানের বাড়ি থেকে বেরিয়ে এসেছে। সাদনানকে বেশ ফুরফুরে লাগছে, আগের মতো আজ এতটা গম্ভীর নয়। নিজে থেকে এটা সেটা জিজ্ঞেস করছে রাহানকে। এক পর্যায়ে হঠাৎ করে অদ্ভুত প্রশ্ন করে বসে সাদনান, তুই বিয়ে করবি না? রাহান চমকে ওঠে। কি বলবে সে? মনে মনে বলে, নিজে তো ঠিক 17, ছুঁই ছুঁই একটা বাচ্চাকে বিয়ে ঠিক করে নিয়েছে, আর এখন যদি আমি বলি তোর বোনকে করব, তখন নিশ্চয়ই উষ্টা দিয়ে বাইক থেকে ফেলে দেবে। রাহানের ভাবনার মাঝে সাদনান আবারও জিজ্ঞেস করে ওঠে, কি হলো বল, নাকি কাউকে পছন্দ করিস? হ্যাঁ, না মানে হ্যাঁ না কি তোলাচ্ছি, এমন কিছু হলে বলে ফেল। হ্যাঁ আছে। জানা যাবে? না মানে আমি তোকে সময় করে দেখিয়ে দিব, ওকে? রাহানের কথায় সাদনান বাঁকা হেসে মনে মনে বলে ওঠে, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তবে ভুল। এই মির্জা, সাদনান, শাহরিয়া এক দেখায় মানুষের চোখ দেখে বলে দিতে পারে কে কেমন মানুষ। সেখানে তুই আমার বন্ধু, রোজ রোজ তোকে দেখি আমি। সাদনানের ভাবনার মাঝে রাহান বলে ওঠে, আমি বাড়ি চলে যাই আজ। না, কাল সকালে একটা মিটিং আছে, সেখানে যেতে হবে। আর তুই বাড়ি গেলে কাল 10টার আগে ঘুম থেকে উঠবি না, আমি ভালো করে জানি। কথাটা বলে সাদনান বাইক গ্যারেজে রাখার জন্য দারোয়ানের হাতে চাবি দিয়ে রাহানকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। সালেহা বেগম ওদের খাবার দেয়। সাদনান মায়ের রুম হতে ফ্রেশ হয়ে আসে, আর রাহান রান্নাঘরের বেসিনে। অতঃপর দুজনে খেতে বসে পড়ে। সাদনান তার মধ্যে মায়ের সাথে টুকটাক আলাপ সেরে নেয়, তারপর মাকে বলে রুমে পাঠিয়ে দেয়। রাত তো অনেক হলো। সাদনানের জোড়াজুড়িতে সালেহা বেগম রুমে চলে যায়, আর রান্নাঘরে দুজন কাজের লোক আছে। ওদের খাবার শেষে সাদনান হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছে নেয়। রাহান ও সাদনানকে অনুসরণ করে। গেস্ট রুমে যাওয়ার প্রয়োজন নেই, সেখানে হয়তো মহিলা আছে, তুই বরং আমার সাথে আয়। সাদনান কথাটা বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো, আর রাহান বিস্ময় চাহনি দিয়ে বলে ওঠে, তুই কি তোর বাসর ঘরে আমাকে পাহারা দিতে? চুপচাপ আমার সাথে আয়। সাদনান দাঁতে দাঁত চেপে বলে ওঠে। রাহান মুখে হাত দিয়ে উপরে সাদনানের পেছনে পেছনে যেতে লাগলো। সাদনান সোজা সারার রুমের সামনে এসে দরজায় কড়া নাড়ে। একটু পরে সে সারা ঘুমো ঘুমো চোখে দরজা খোলে, বিরক্তি নিয়ে বলে ওঠে, কি হয়েছে ভাই? তুই মাইশার রুমে যা, আজ রাহান থাকবে এখানে। সারা এতক্ষণ চোখ কসলাচ্ছিল, কিন্তু সাদনানের কথায় ঝট করে চোখ খুলে সাদনানের দিকে তাকিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা রাহানের দিকে তাকিয়ে থাকলো।
রাহান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সারা চোখ ঘুরিয়ে মিনমিন করে বলে ওঠে, আচ্ছা। সারা ফের রুমে গিয়ে ওর চাদরটা গায়ে দিয়ে বেরিয়ে আসে। সাদনান রাহানকে রুমে যেতে বলে। সারা ততক্ষণে অনেকটা এগিয়ে গিয়েছে। রাহান এতক্ষণ সারার দিকে তাকিয়েছিল। এই মেয়েটাকে না মারা অবধি শান্ত হবে না নাকি? সাদনান ওকে রুমে যেতে বলে নিজেও রুমে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু রাহান পেছন থেকে দুষ্টু হেসে বলে ওঠে, ছোট মানুষ ভাই, একটু। সাদনান পেছন ফিরতেই রাহান তড়িঘড়ি করে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আর সাদনান মুস্কি হাসে। সবসময় খোঁচা না মারলে হয়তো বেটা রাহানের পেটের ভাত হজম হয় না। কথাগুলো ভাবতে ভাবতে সাদনান রুমে আসতে থমকে গেল। বউ তার এখনো ফুল দিয়ে সাজানো বিছানায় খাপটি মেরে বসে আছে। সারা ঘর বিভিন্ন রকমের ফুলের গন্ধে মৌ মৌ করছে। রাত কটা বাজে? হয়তো 11টার কোঠা ছাড়িয়েছে। দরজা খোলার শব্দে প্রিয়তা একটু নড়ে চড়ে বসে। ওর ঘুম চলে আসছিল, কিন্তু ওকে মাইশা রুমে দিয়ে যাওয়ার পর আম্বিয়া মির্জা পই পই করে বলে দিয়ে গিয়েছে যেন সে না ঘুমায়। ছোট বলে কি হয়েছে, স্বামীর জন্য বাসর ঘরে বসে অপেক্ষা করতে হয়। আর সেই কথা ভেবে বসে বসে ঝিমাচ্ছিল প্রিয়তা। তবে সাদনানকে দেখে চট করে উঠে এগিয়ে আসে। অতঃপর পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়ে শাড়িতে পা বেঁধে ধপাস করে নিচে পড়ে গেল। অল্পের জন্য সাদনানের উপর পড়েনি, আর সাদনান ফিক করে হেসে ফেলে। কিন্তু প্রিয়তা বেশ ব্যথা পেয়েছে, সেদিকে তার খেয়ালই নেই। সে তো সামনে দাঁড়ানো গাঢ় নীল শার্ট পরা সুদর্শন পুরুষকে দেখতে ব্যস্ত। হাসলে কি সুন্দর লাগে ওনাকে, কিন্তু এই গোমরামুখ সাদনান ভাই তো ভুলেও হাসে না, সবসময় গম্ভীর হয়ে থাকে। এই মেয়ে উঠো, নিজেকে সামলাতে পারে না, আর সে নাকি নেবে মির্জা সাদনান শাহরিয়াকে সামলানোর দায়িত্ব। সাদনানের কথায় প্রিয়তা কিচ্ছু বলে না, মাথা নিচু করে উঠে দাঁড়ায়। সে তো এই লোকের সাথে কথাই বলবে না আজ। কত কষ্ট পেয়েছিল, কোনো ধারণা আছে ওনার? একবার বলে দিলে কি এমন হতো? এখনই বুঝিয়ে দিচ্ছি। সাদনানের কথা শুনে প্রিয়তা চোখ গোল গোল করে তাকায়। মানে মনের কথাগুলো শুনে ফেলেছে নাকি? নয়তো এই কথার মানে কি? মানে বোঝাচ্ছি। আমতা আমতা করে জিজ্ঞেস করে প্রিয়তা। যা দেখে সাদনান আরো একটু এগিয়ে আসে, শার্টের বোতাম খুলতে খুলতে বলে। প্রিয়তা তৎক্ষণাৎ পিছিয়ে গিয়ে বিছানার সাথে লেগে ধপাস করে আবারও পড়ে যায়। ও সাদনানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, অনেক কথা বলেছে। স্বপ্ন অনেকবার সাদনানের চাপদারি ভর্তি গালে চুমু খেয়েছে, তবে আর কিছু ভাবেনি। সাদনান প্রিয়তার ভাবনার মাঝেই ওর উপর উঠে বসে, দু হাত চেপে ধরে বিছানার সাথে। শার্টের বোতাম খুলে ফেলার কারণে গলা হতে পেট পর্যন্ত উন্মুক্ত। প্রিয়তা কতক্ষণ সেদিকে তাকিয়ে দেখে সাদনানের দিকে তাকালো। সাদনান তার দিকে কেমন নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেখানে আছে শুধু ভালোবাসার মানুষটাকে নিজের মতো করে আপন করে নিজের ভালোবাসা প্রকাশ করা। সাদনানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিয়তা একটা ঢোক গিলে, দৃষ্টি ঘোড়ায় এলোমেলো। আস্থার ভালোবাসার মানুষটা তারই স্বামী ভাবতেই খুশি চোখে অশ্রু হানা দেওয়ার জোগাড়। তবে নিজেকে সামনে নিল ছোট্ট প্রিয়তা। ধরে আসা গলায় আবার বলে ওঠে, কি করছেন সাদনান? কোনো কথা না, আজ আমার পালা। আজ আমার পালা, কম জ্বালাওনি আমাকে। সব সময় ধৈর্য ধরে দূরে থেকেছি, তবে আজ আর কোনো কথা না। আজই মির্জা সাদনান শাহরিয়ার সময়। প্রিয়তার সম্পূর্ণ কথা না শুনে সাদনান ফিসফিস করে বলে ওঠে। কথা শেষ করে সাদনান প্রিয়তার ঘাড়ে হালকা করে কামড় দেয়। প্রিয়তা ব্যথাতুর শব্দ করে ওঠে। সাদনান সঙ্গে সঙ্গে ঘাড় থেকে মুখ তুলে নিজের ওষ্ঠ দিয়ে প্রিয়তার ওষ্ঠ চেপে ধরে। প্রিয়তা চোখ বড় বড় করে সাদনানের চোখের দিকে তাকিয়ে থাকে। সাদনান চোখ বন্ধ করে তার ছোট্ট জানের ভালোবাসায় মত্ত। স্বামীর এমন এলোমেলো স্পর্শে ছোট্ট প্রিয়তা সর্বাঙ্গ জুড়ে অন্যরকম ভালো লাগার সঞ্চার হলো। শক্ত করে জড়িয়ে ধরে সাদনানের বলিষ্ঠ দেহখানা, কিন্তু হাতের নাগালে আসে না সবটা। শারীরিক স্পর্শগুলো তখনই সুখের হয় যখন স্পর্শগুলো ভালোবাসার মানুষটার হয়। প্রিয়তার দশাও তাই। নিজেও সাদনানের সঙ্গ দিল। সাদনান যেন আরো উন্মাদ হলো, কিন্তু তার বউ যে বড্ড ছোট, সেদিকে তার নজর রইল। কিন্তু প্রিয়তার পাগলামি নিজের ভালোবাসা কোনোটার কাছেই আর পেরে না উঠে ডুবে গেল ছোট্ট প্রিয়তার মাঝে। রাত তখন প্রায় 3টা। সাদনান তার ছোট্ট চড়ুই জানকে বুকে আগলে শুয়ে আছে।
প্রিয়তা এতক্ষণ ব্যথায় ছটফট করছিল, কিন্তু একটা চিপস খাইয়ে ওষুধ খাইয়ে দেওয়ার পর একটু ঘুমিয়েছে। সাদনান তখনও সজাগ। একটু আগে শাওয়ার নেওয়ার ফলে দুজনের শরীরই বেশ ঠান্ডা, সাথে প্রিয়তার লম্বা চুলগুলো হালকা ভেজা। সাদনান সব পরিয়ে দিয়েছে, বউকে গোসল করা থেকে শুরু করে কাপড় ধুয়ে ব্যালকনিতে দেওয়া ব্যথার পিল দিয়েছে। সাদনান প্রিয়তার মাথায় হাত বোলাতে বোলাতে মাথার তালুতে একটা চুমু খেয়ে বিড়বিড় করে বলে ওঠে, সরি, আমি চাইনি, কিন্তু তুমি আমাকে পাগল করে দিলে। আমার ছোট জান, কবে বড় হবে তুমি? আমি তো তোমাকে বড় হতে দিলাম না। ছি 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 ছি, এ তোর ভালোবাসা? কি করেছিস অবস্থা? ছোট কন্ট্রোল করার দরকার ছিল। রাহান খাবার টেবিলে সাদনানের পাশে বসে ফিস ফিস করে কথাগুলো বলে ওঠে। সাদনান রাহানের দিকে চোখ কটমট করে তাকায়। রাহান সেদিকে তাকিয়ে নিজের মুখে আঙুল দিয়ে চুপ করে যায়। সাদনান খাবার খেয়ে উঠে মায়ের দিকে তাকিয়ে উপর রুমে চলে আসে। সাদনান রুমে এসে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মিনিট দুইয়ের মাথায় ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখল প্রিয়তার ড্রেস আলমারি থেকে নামিয়ে বিছানায় রেখেছে, আর নিজেই বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। সাদনান সেদিকে একবার আর চোখে তাকিয়ে গায়ের কালো টি শার্টটা একটানে খুলে বিছানা থেকে সাদা পাঞ্জাবিটা গায়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো সুন্দর করে আঁচড়ে গায়ে পারফিউম দেয়। আর প্রিয়তা বসে বসে তার ব্যক্তিগত পুরুষটাকে দেখছে। সাদনান ড্রেসিং টেবিলের উপর থেকে ঘড়ি পরে নেয়, ওয়ালেট নিয়ে তার ফোন পকেটে রেখে এগিয়ে আসে ছোট জানের নিকট। কপালে চুমু খেয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, আজ স্কুল যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি যেতে পারবো। মিনমিন করে জানায় প্রিয়তা। সাদনান প্রিয়তাকে আরো কিছুটা শক্ত করে চেপে ধরে নিজের বুকের সাথে, অতঃপর শান্ত কণ্ঠে বলে ওঠে, জানি আমি, কিন্তু যেতে হবে না। সারাও যাবে না। 9 দিন পর টেস্ট পরীক্ষা, বাসায় পড়লেও হবে। সাবধানে থাকবে। আপনি দুপুর বাড়িতে আসবেন? হয়তো হ্যাঁ, আবার না। সব কাজ শেষ করতে পারলে তাড়াতাড়ি চলে আসবো। প্রিয়তা আর কিছু বলে না, চুপচাপ সেভাবে পড়ে থাকে। সাদনান নিজেও অনেকক্ষণ পর বউকে ছেড়ে দিয়ে নিজের অস্ত্র জোড়া দিয়ে প্রিয়তার অস্ত্র চেপে ধরে, গভীর একটা চুম্বন করে। মিনিটের মাথায় ছেড়ে দিয়ে দুজনেই একে অপরের কপালে কপাল ঠেকিয়ে ঘন ঘন শ্বাস নেয়। সাদনান নিজেকে স্বাভাবিক করে প্রিয়তার দিকে তাকালো। রাতে দেওয়া ভালোবাসার চিহ্ন স্পর্শ গলায় এখনো জলজল করছে। শাড়ি পরে আছে প্রিয়তা, বাইরে সুন্দর করে ঘোমটা দিয়েছিল, কিন্তু এখন রুমের শাড়ি সম্পূর্ণ এলোমেলো, তাই ভালোবাসার স্পর্শগুলো স্পষ্ট। সাদনান সেদিক হতে চোখ ফিরিয়ে নেয়, তার এখন বেরোতে হবে। খাবার খাবে টাইমলি। কথা শেষে সাদনান উত্তরের অপেক্ষা করে না, ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রিয়তা তখনও সেভাবেই দাঁড়িয়ে। সাদনান মাত্র সমাবেশ শেষ করে বেরিয়ে এসেছে সেখান থেকে, সাথে ওয়াসিফ দেওয়ানও আছে। সাদনান গাড়ি নিয়ে এসেছে, সাথে ড্রাইভারও এনেছে। ওয়াসিফ দেওয়ানের সাথে কিছু আলোচনা শেষে সাদনান রাহানকে নিয়ে গাড়িতে বসে, আর তার দলের ছেলেপেলেরা বাইক নিয়ে তার গাড়ি অনুসরণ করছে। আজ গ্রামে ছিল সমাবেশ। সমাবেশের আয়োজনটা কয়েকটা গ্রামের কিছু চেয়ারম্যান মিলে করেছে। সেখানে সাদনানের উপস্থিতি ছিল হবু এমপি হিসেবে। সবাই তাকে চায়, বেশ নাম তার জনগণের মুখে মুখে। শাহরিয়ার জয় কেউ ঠেকাতে পারবে না। ওয়াসিফ দেওয়ানও এ ব্যাপারে 100% নিশ্চিত। এখন বিকেল। সাদনান গাড়ির ড্রাইভারকে সোজা বাড়ি নিয়ে যেতে বলে। তার ছোট বউ নিশ্চয়ই তার অপেক্ষায় বসে। সময়ের জন্য একটাবার ফোনও করা হয়নি। মফিজ, তোর মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। বলেছিলাম কি আমার ছেলে তো তোদের ভার্সিটির প্রফেসর, তুই তো জানিস আমি ওদের বিয়ে নিয়ে কথা বলতে চাই, তুই কি বলিস? মফিজুল মির্জা বন্ধু কালাম খান এর কথায় তিনি একটু ইতস্তত বোধ করলেন। বাড়িতে তার বড় ভাই আছে, বাপ এখনো জীবিত, সেখানে তিনি এ ব্যাপারে একা কি করে মত পোষণ করে? মফিজুল মির্জা বেশ সরল আর খুব ভালো মনের মানুষ। এই মেয়ে তাদের একমাত্র সন্তান, তাদের আর কোনো সন্তান হয়নি। সেখানে অনেক আদরের মেয়ে তার। পরিবারের সাথে বোঝাপড়ার একটা বিষয় আছে। বাবার সাথে কথা বলে তোকে জানাচ্ছি আমি। কথা শেষ করে তিনি ফোনটা কেটে টেবিলে রেখে একটু চিন্তিত হলেন। কালাম খান সেদিন বিয়েতে এসেছিল, তখনই হয়তো দেখেছে মাইশাকে। অনেক ছোটবেলা থেকে তাদের বন্ধুত্ব সম্পর্ক। কালামের স্ত্রী নেই, শুধু এই এক ছেলে কবির। মানুষ হিসেবে অনেক ভালো। স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করেনি।
ছেলেকে লেখাপড়ার সাথে ব্যবসার সব দিক সামলেছে। পরিবারের বংশধর ভালো, তাই তিনি সিদ্ধান্ত নিল বাপ ভাইয়ের সাথে কথা বলবে। আর মেয়েও তো বড় হচ্ছে, কয়দিন পর ভার্সিটি যাবে, আর বিয়ে দিলেও তো লেখাপড়া করা যায়। ছেলে নিজে একজন শিক্ষক, সেখানে বউ নিশ্চয়ই অশিক্ষিত রাখবে না। মাইশা ক্লাস করছে আর তার ফ্রেন্ড তিন্নি ওর পাশে বসে কবির খানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যে এখন পরিসংখ্যান করাচ্ছে বোর্ডে। কিছু কিছু মেয়ে শুধু অঙ্ক করছে, আর বাকি অর্ধেক তিন্নির মতো স্যারের দিকে তাকিয়ে আছে। এটা নতুন নয়। ক্লাস শেষে স্যার চলে গেল, মাইশা তিন্নিও ক্লাস হতে বেরিয়ে আসে। মাইশা জানে তিন্নি কবির খানকে পছন্দ করে, কিন্তু এতিম হওয়ায় আর নিজের পড়ালেখার খরচ চালিয়ে নিজের জীবন চালানো মেয়েটার নিকট এসব প্রেম ভালোবাসা নিয়ে এমন একজন মানুষের সামনে দাঁড়ানো বিলাসিতা বই কিছুই না। তিন্নির ভাবনার মাঝেই মাইশা বলে ওঠে, ভালোবাসা অনুভূতি বলে হয়ে আসে না। আর স্যার, ছাত্রী, গরিব, বড়লোক এসব দেখেও ভালোবাসা হয় না বলে তো দেখতে পারিস। ছাড় তো এসব আমার জন্য না। তিন্নির এমন খামখেয়ালিপানা কথায় মাইশা বিরক্ত হলো, তাই কথা বাড়লো না আর। কলেজ এরিয়া থেকে বেরিয়ে দুজনেই দুদিকে চলে যায়। সাদনান বাসায় এসে সোজা নিচের রুমে চলে আসে। বউ তার বিছানায় বসে পড়ছে। সাদনান সেদিকে একবার আর চোখে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তাও বই বন্ধ করে সাদা পড়ার টেবিলটার ওপর বইটা রাখে। এই রুমে প্রতিটা জিনিস সাদা, একদম সাদা। পুরো বাড়ি জুড়ে এই রুমটা বেশি সুন্দর, পরিপাটি, গোছানো। সাদনানের বেশিরভাগ কাপড় সাদা। অবশ্য সাদা পরলে বেশ লাগে প্রিয়তার নিকট। না, সাদা না, যাই পরে সবটাতেই ভালো লাগে। প্রিয়তা এসব হাবিজাবি চিন্তা করতে করতে আলমারি হতে একটা গাঢ় সবুজ রঙের টি শার্ট আর একটা ট্রাউজার বের করে বিছানায় রাখে। অতঃপর শাড়ির আঁচলটা সুন্দর করে মাথায় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। একটু আগে আম্বিয়া মির্জা এসছিল, অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। তার নাতির কখন কি লাগে, কি পছন্দ করে সব। সাথে এটা বলে গিয়েছে সাদনান বাসায় এলে যেন সাথে সাথে কফি দেয়। কাজের লোকেরা যেন এসব আর না করে। স্বামী তার সেবা কেন অন্য কেউ করবে? স্বামীর ভালোবাসা এতে আরো বাড়বে। প্রিয়তা কফি করে রুমে এসে দেখলো সাদনান এখনো টাওয়াল পরে ফোনে কারোর সাথে কথা বলছে। ছোট ছোট চুলগুলোতে বিন্দু বিন্দু পানি চিকচিক করছে। আর বিছানায় কাপড় সেভাবেই রাখা আছে, যেভাবে প্রিয়তা রেখে গিয়েছিল। প্রিয়তা এগিয়ে এসে কফিটা সেন্টার টেবিলে রেখে ব্যালকনি হতে আরেকটা টাওয়াল এনে সাদনানকে সোফায় বসতে ইশারা করে। সাদনান বাধ্য ছেলের মতো বসে পড়ে, আর প্রিয়তা টাওয়াল দিয়ে সাদনানের চুলগুলো মুছে দিতে লাগলো। সাদনান ফোনে কি কথা বলবে, সে তো এই মেয়ের হাতের স্পর্শে বুলি হারিয়েছে। তাই ওপাশের লোকটাকে পরে ফোন করছে বলে ফোন কেটে একটানে বউকে নিজের কোলে বসিয়ে দিল। প্রিয়তা অনেকটা চমকালো, শক্ত করে সাদনানের চুল খামছে ধরে। সাদনান মুচকি হেসে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় প্রিয়তার ঠোঁটে। অতঃপর মাদকাসক্ত কণ্ঠে বলে ওঠে, কাল রাতে অবধি যার সব আমি করে দিলাম, সেখানে আজ সন্ধ্যা সে সব নিজে আমাকে করে দিচ্ছে। ইন্টারেস্টিং, বউ দেখি বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনার ভালোবাসা পেয়ে। প্রিয়তা কথাটা বলে বুঝতে পারছে লজ্জাহীন কথা বলে ফেলেছে। তাই এবার সাদনানের দিকে চোরা চোখে তাকিয়ে সাদনানের কোল হতে উঠতে চাইল। তবে সেটা সাদনান হতে দিল না। শক্ত করে চেপে ধরল নিজের উন্মুক্ত বুকে। নিজের মুখটা প্রিয়তার কানের কাছে নিয়ে ফিস ফিস করে বলে ওঠে, তাই তবে তো বেশি বেশি ভালোবাসতে হবে। প্রিয়তা কিছুটা লজ্জা মরি অবস্থা, মুখ ফুটে কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে। সাদনান ভ্রু কুঁচকে নেয়। বিরক্ত মুখে বউকে কোল হতে নামিয়ে বিছানা হতে টি শার্ট নিয়ে গায়ে দিতে দিতে প্রশ্ন করে, কে? ছোট সাহেব, আপনাকে দাদা জান ডাকছে। বাইরে থেকে একজন মহিলা বলে ওঠে। সাদনান বুঝতে পারলো দাদাজান ডাকে, তাই বাহিরে থাকা মহিলাটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, খালা আপনি যান, আসছি আমি। আচ্ছা। আর কোনো সারা শব্দ হয় না, হয়তো চলে গিয়েছে। সাদনান ট্রাউজারও পরে নেয়। প্রিয়তা ততক্ষণে ব্যালকনিতে ভেজা দুটো তাওয়াল মেলে দিয়ে আসে। সাদনান প্রিয়তার দিকে এগিয়ে যায়, মাথায় ঘোমটা টেনে দিয়ে কপালে চুমু খেয়ে বলে ওঠে, কাল থেকে আর শাড়ি পরে বাহিরে যাওয়ার প্রয়োজন নেই। শাড়ি শুধু রুমে, আমি যতক্ষণ পর্যন্ত বাসায় থাকবো ততক্ষণ পরবে। কথা শেষে বউয়ের হাত ধরে রুম হতে বেরিয়ে আসে। প্রিয়তা কিছু বলে না,
ওপর থেকে দেখা যাচ্ছে বাড়ির প্রতিটা সদস্য এখন লিভিং রুমে উপস্থিত আছে। সাদনান প্রিয়তাকে নিয়ে ওর মায়ের কাছে গিয়ে এগিয়ে গিয়ে জাফর মির্জা বরাবর মফিজুর মির্জা আর রাহাতের পাশে বসে। আম্বিয়া মির্জা কেমন করে প্রিয়তার দিকে একবার আর চোখে তাকালো। প্রিয়তা একটু কেমন ভীতু চোখে তাকায় ওনার দিকে। এখন সন্ধ্যা হয়ে এসেছে, তাই রান্নাঘরে চলে গেল সালেহা বেগম, সাথে প্রিয়তা আয়নাও গেল রান্নাঘরে। সুফিয়া বেগম আগে থেকেই ছিল সেখানে। প্রিয়তা হাতে হাতে এটা সেটা এগিয়ে দেয়। অতঃপর দু কাজের লোকদের বানানো নাস্তা নিয়ে লিভিং রুমে আসে পেছন পেছন সালেহা। সুফিয়াও আসে। সবাই এটা সেটা নিয়ে আলোচনা করছে। জাফর মির্জা নাতিকে আজকের সমাবেশ নিয়ে প্রশ্ন করছে। মফিজুর মির্জা উসখুস করছে, কিভাবে কোথা থেকে কথা শুরু করবেন বুঝতে পারছে না। সাদনান বিষয়টা লক্ষ্য করে বেশ অনেকক্ষণ সময় ধরে। অতঃপর সাদনান নিজে থেকে জিজ্ঞেস করে, বাবাই কিছু বলবে? হ্যাঁ, না মানে? সাদনানের এমন প্রশ্নে আর মফিজুর মির্জার এমন তোতলানো দেখে সবার দৃষ্টি এখন তাদের দিকে। সাদনান মুচকি হাসে। সে তবে ঠিক ধরেছে, তার বাবাই কিছু বলতে চাচ্ছে, কিন্তু বাবা তার ভাইয়ের ভয়ে বলতে পারছে না। ভয় যেমন পায় তেমন সম্মানও করে বড় ভাই বাপকে। তো বলে ফেলো, এত ভয় কেন পাচ্ছ? ভয় পাওয়ার কি আছে? ও কি চুরি করেছে? সাদনানের প্রশ্নের বিপরীতে জাফর মির্জা থমথমে কণ্ঠে বলে ওঠে। মফিজুর মির্জা পড়ল বিপাকে। এ কেমন মুশকিল! তাদের সম্মান দিতে গিয়ে এখন তারা তাকে চোর বানিয়ে দিচ্ছে। কিন্তু তিনি বড় ভাইয়ের দিকে তাকিয়ে একটা ঢোক গিলে নেয়। ভয় পায় না, কিন্তু মেয়ে তার ছোট, আর এটা নিয়ে কথা বললে কি রিয়েক্ট করতে পারে আজম মির্জা সেটাই ভাবছে। কারণ একটাই, সারা থেকেও বেশি তিনি মাইশাকে স্নেহ করে, যদিও মফিজুর সারাকে মাইশার চেয়ে ঢের বেশি স্নেহ করে। কি হলো বল? আজম মির্জার প্রশ্নে তিনি ভাবনা বাদ দিয়ে খুব স্বাভাবিকভাবে বলতে শুরু করে। আমার বন্ধু কালাম খান আছে না, বিয়েতে এসেছে সেদিন, ওর মাইশাকে পছন্দ হয়েছে, তাই ওর ছেলের জন্য চেয়েছে। মফিজুর মির্জার কথায় মাইশা স্তব্ধ, অসহায় চোখে সাদনানের দিকে তাকালো। সাদনান চোখ দিয়ে ভরসা দৃষ্টিতে আশ্বাস দেয়। এর মধ্যে জাফর মির্জা বলে ওঠে, ভালো কথা, মেয়ের যেহেতু হয়েছে বিয়ে, তো দিবে একদিন আগে পরে, কথা বলে দেখো। সবার মাথায় যেন চক্কর দিয়ে ওঠে। সবার না শুধু 5 জন। সালেহা, সুফিয়াও খুশি। আম্বিয়া মির্জার স্বামীর সামনে বসে বিধায় কিছু বলতে পারছে না। তিনিও বেশ খুশি, নাতির বিয়ে হবে ভাবতেই খুশি লাগছে। শুধু সাদনান নির্লিপ্ত। রাহাত তার এসব নিয়ে মাথা ব্যথা নেই। যেখানে বাপ চাচা দাদা জীবিত, সেখানে এসব চিন্তা করা ফাও মনে করলো। কিন্তু বোন তো একটা দায়িত্ব আছে না, সেই সুবাদে বসে আছে। তার তো এখন বউয়ের সাথে খুব রোমান্স করতে ইচ্ছে করছে। ইলেকশন 2.5 মাস পর, এরপর ওর পরীক্ষা, আর ইলেকশনের আগে সারা প্রিয়তারও পরীক্ষা আছে। আজম মির্জা থমথমে কণ্ঠে বলে ওঠে। সবাই একটু নড়ে চড়ে বসে। সত্যি সামনে ইলেকশন, যদিও প্রিয়তাদের পরীক্ষার আগে তার সব ইলেকশন, আর ইলেকশনের পর মাইশার পরীক্ষা শুরু। কিন্তু এখন কোনো অনুষ্ঠান বা কিছু হলে ওদের পড়ালেখার 12টা বেজে যাবে। তা ঠিক, তবে না হয় ছেলেটার সাথে কথা বলে সব ঠিক করে রাখা যাক। জাফর মির্জা বলে ওঠে। আজম মির্জা শান্ত কণ্ঠে বলল, তুমি ওদের আসতে বলো, ভালো একটা দিন দেখে সবাই যখন বাড়ি থাকবে। বাবাই, বলেছিলাম কি ছেলেটাকে? তুই চিনিস তো, মাইশাদের কলেজের প্রফেসর কবির খান। সারা প্রিয়তা চমকে উঠল। সাদনান খুব স্বাভাবিক, যেন এসব আগেই তার জানা। আচ্ছা, আমি বরং মাইশাকে নিয়ে একবার ছেলেটার সাথে দেখা করি। আম্বিয়া মির্জা বলে ওঠে। সবাই একমত পোষণ করে। অতঃপর রাতের খাবার খেতে সবাই ডাইনিং এ চলে যায়। ভাই, তুমি এটা কি করলে? আমরা কেন দেখা করব? মাইশা লিভিং রুমের সোফায় বসেছিল। খাবার শেষে সবাই রুমে চলে গিয়েছে, আর মহিলা সব রান্নাঘর আর ডাইনিং এ আছে। আর সারা তখনও খাবার খাচ্ছে। সাদনান খাবার শেষ করে ধপ করে মাইশার পাশে বসে। বেশ অনেকটা দূরত্ব, আর মাইশা এই সুযোগে ফিসফিস করে প্রশ্নগুলো করে, যা শুনে সাদনানও মাইশার মতো আওয়াজ করে উত্তর দেয়। দেখো, এখন বাবাইকে যদি বলি তোর আর আয়নের বিয়ে হয়ে আছে, তখন তারা কষ্ট পাবে। যদিও বা মেনে নিবে, এটা তুই আমি খুব ভালো করে জানি। সবাইকে কষ্ট দেওয়ার চেয়ে এটাই ভালো হবে, আমরা কবিরের সাথে কথা বলে সব মিটমাট করে নেব।
আর আয়ান আর তোর বিয়ের ব্যাপার কেউ জানবে না, এটা আমি সামলে নেব। তাছাড়া তোর ফ্রেন্ড তিন্নি না কি জানি নাম, ও তো কবিরকে পছন্দ করে। তখন না হয় কবিরের সাথে দেখা হলে তুই ওর কথা বলে দিবি। তো এক মিনিট, তুমি কি করে জানলে তিন্নি স্যারকে পছন্দ করে? সাদ্দান কিছু বলে না, শুধু হাসে। মাইশা তখনও উত্তরের আশায় তাকিয়ে ভাইয়ের দিকে। সাদনান সেসব উপেক্ষা করে খামখেয়ালি উত্তর করে, ওটা কিভাবে জেনেছি? মাইশা উত্তর দেয় না, কারণ সে তো জানে না সাদনান তার আর আয়নের রিলেশনের কথা কিভাবে জেনেছে, তাই তার কাছে উত্তরও নেই। সাদনান আর কিছু না বলে রহস্যময় হেসে সোফা সেরে রোমের উদ্দেশ্যে হাঁটা লাগায়। প্রিয়তা কফির মগটা নিয়ে রোমে এসে দেখলো সাদনান সোফায় বসে ল্যাপটপে কিছু করছে। প্রিয়তা কফিটা সাদনানের সামনে সেন্টার টেবিলের ওপর রেখে চলে যায়, অতঃপর বই নিয়ে বসে পড়ে। সাদনান আর চোখে সেদিকে একবার তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কাল থেকে যেন কিচেনে যেতে না দেখি। পড়াগুলো কমপ্লিট? হ্যাঁ, আর একটু বাকি। সাদনান ততক্ষণে উঠে সাদা শার্টটা টেনে টুনে ঠিক করে এগিয়ে আসে বউয়ের নিকট। বইটা বন্ধ করে দিয়ে বলে ওঠে, ফ্রেশ হয়ে এসো, আর পড়তে হবে না। প্রিয়তা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে আলমারি হতে সাদনানের আজ সকালে অনলাইনে অর্ডার দেওয়া ড্রেসগুলোর মাঝে থেকে একটা রাতের পোশাক নামিয়ে ওয়াশরুমে চলে যায়। সাদনান আজ সকালেই অনেকগুলো ড্রেস আনিয়েছে, একদম সকালেই রাহান রিসিভ করেছে, কেউ দেখেনি। সবগুলো ড্রেসের মাঝে একটা সুন্দর ছোট্ট গিফট পেপার দিয়ে মোড়ানো একটা বক্স ছিল, যেটা খুব সাবধানে সাদনান তার আলমারি ড্রয়ারে রেখে দিয়েছে প্রিয়তা না দেখার আগে। এই ড্রয়ারের চাবি সাদনানের কাছে থাকে। আপনি ওখানে কি করছেন? সাদনান বক্সটা হাতে নিয়ে কথাগুলো ভাবছিল, কিন্তু প্রিয়তার প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে আসে। অতঃপর হাতে থাকা বক্সটা নিয়ে এগিয়ে যায় ছোট জানের নিকট। প্রিয়তা একটা গেঞ্জি ছোট ছোট বিড়াল ছাপা আর গেঞ্জিটার সাথে ম্যাচিং করে ট্রাউজার পরে আছে। সাদনান তার ছোট বউকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, বেশ লাগছে তার বউকে। সাদনান এসব ভাবতে ভাবতে বক্সটা খুলে সেখান থেকে এক জোড়া ইয়াররিং, একটা রিং আর একটা লকেট বের করে। সেদিকে তাকিয়ে প্রিয়তার চোখ বেরিয়ে আসার জোগাড়। অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো সব ডায়মন্ড? আপনি এসব কেন করতে গেলেন? আমার ইচ্ছে। আমার বউয়ের জন্য অনেক আগে থেকেই নিজের উপার্জনের টাকা জমিয়ে রেখেছিলাম। আমার সাধ্য এইটুকুই, কিন্তু ভবিষ্যতেরটা বলতে পারছি না। কাল দেওয়ার কথা ছিল এগুলো। সমস্যা নেই, দ্বিতীয় বাসরে দিয়ে দিলাম আমার ছোট জান। প্রিয়তার প্রশ্ন সাদনান খুব স্বাভাবিকভাবে উত্তর দিতে দিতে বক্সটার ড্রেসিং টেবিলের ওপর রেখে ইয়াররিং জোড়া পরিয়ে দিয়ে গলার লকেটটা পরিয়ে দেবে। প্রিয়তার গেঞ্জিটা কাঁধ থেকে সরিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে গভীর চুম্বন করে সেখানে। সাদনান ঘুমিয়ে আছে। প্রিয়তা সাদনানের বুকে থুতনি ঠেকিয়ে সাদনানের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাত এখন কটা বাজে? হয়তো 3টা বা তার চেয়েও বেশি। প্রিয়তার ইচ্ছে করছে না পাশের দেয়ালে তাকিয়ে দেয়াল ঘড়িটায় দেখতে কটা বাজে। তার শুধু এখন এই সাদনান নামক সুন্দর সুশ্রী সুদর্শন পুরুষটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মনটা আরো অনেক কিছু চাইছে। তার মধ্যে অন্যতম হলো তার ব্যক্তিগত পুরুষটার চাপদারি ভর্তি গালে নিজের পাতলা ঠোঁট জোড়া সেখানে বসিয়ে চুমু খাওয়া। যে ভাবা সেই কাজ কনুই দিয়ে ভর করে সামান্য উঁচু হলো। এর চেয়ে বেশি হলে সাদনান হয়তো জেগে যাবে। তার কারণ হলো সাদনান তার ছোট্ট জানকে শক্ত করে বুকে আগলে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে। প্রিয়তা মাথাটা একটু এগিয়ে নিয়ে হালকা করে সাদনানের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। আর অমনি সাদনান চোখ পিটপিট করে তাকালো। প্রিয়তা ভরকালো, হকচকিয়ে উঠল। তাড়াহুড়ো সহিত মুখে হাত দিয়ে সাদনানের বুকের উপর হতে সরে আসতে চাইল, কিন্তু এটা কি সম্ভব সামনের সাদনান নামক পুরুষটার জন্য? মোটেও না। তাই তো প্রিয়তা পারল না সরতে। সাদনান দিল না ছেড়ে তার ছোট্ট জানকে। উন্মুক্ত বুকের সাথে চেপে ধরে মাদকাসক্ত কণ্ঠে বলে ওঠে, একটু আগে তো এত ভালোবাসা দিলাম, এখন আবার চাই বললেই পারতে। আমার ঘুমিয়ে থাকার সুযোগ নেওয়ার দরকার কি ছিল? প্রিয়তা সাদনানের এমন ঘুমো ঘুমো কণ্ঠ শুনে চোখ খিচে বন্ধ করে নেয়। বুকের ভেতর কেমন একটা করছে। হয়তো বুকের বাপাশে থাকা লাল ছোট্ট যন্ত্রটা যদি পারত, তবে হয়তো এখনই ছিটকে শরীর থেকে বাহিরে বেরিয়ে আসতো। প্রিয়তা চোখ বন্ধরত অবস্থায় মিনমিন করে নিজের সাফাই গাইতে বলল, আমি তো শুধু গালে। এখন তো এসব বললে হবে না। ঘুম যখন ভেঙে দিয়েছো তখন শাস্তি তো পেতেই হবে।
তোমার আমার ছোট জান। কথা শেষ করে সাদনান প্রিয়তাকে এক ঝটকায় নিজের উপর হতে নিচে ফেলে নিজের সম্পূর্ণ ভার ছাড়ে ছোট্ট প্রিয়তার শরীরের ওপর। আর অমনি সাদনানের বলিষ্ঠ দেহখানা প্রিয়তার ছোট্ট দেহ পিঞ্জরা দিকে গেল। সারা, প্রিয়তা, মাইশা দাঁড়িয়ে আছে রাস্তার সাইডে। তার কারণ সাদনান বলেছে ছুটির পর এসে সে নিয়ে যাবে তাদের। বলেছে 2টার দিকে আসবে। আজ 3জনই হাফ ক্লাস করেছে। এখন 2:30টার মতো বাজে, কিন্তু সাদনানের খবর নেই। হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। আজ এই এলাকায় একটা মিটিং আছে, প্রিয়তা শুনেছে। হয়তো এখনো শেষ হয়নি। তার অবশ্য বাড়ি চলে যেত, কিন্তু সাদনান বলেছে ছুটির পর এক জায়গায় যাবে, তাই মূলত অপেক্ষা করা। প্রিয়তার ভাবনার মাঝে সাদনানের কালো গাড়িটা এদিকে এগিয়ে আসতে দেখা গেল। গাড়িটা ওদের সামনে এসে থামলো। পেছনে একটা বাইকও আছে, আর সেটাই আয়ান। সাদনান গাড়ির কাছ নামিয়ে মাইশাকে উদ্দেশ্য করে বলল, তুই আয়নের সাথে আয়, আর তুই সামনে বসে পড়। শেষের কথাটা সারাকে উদ্দেশ্য করে বলে। অতঃপর নিজের পাশে বসা রাহানের দিকে তাকাতেই রাহান তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে। সাদনানও নামে। অতঃপর পেছনে বসে পড়ে, আর রাহান ড্রাইভিং সিটে, সারা ফ্রন্ট সিটে। প্রিয়তা গুটিসুটি পায়ে এগিয়ে গিয়ে ওপাশের দরজা খুলে সাদনানের পাশে বসে, আর রাহান গাড়ি স্টার্ট দেয়। আয়ন বাইক নিয়ে ওদের গাড়ি অনুসরণ করে। রাহান নার্ভাস। ওর কেমন লাগছে পাশে বসা নীল ড্রেস পরা সারা শরীর থেকে সুন্দর একটা স্মেল আসছে, আর সেই গন্ধে রাহানের বুকের ভিতর ধূপধাপ শব্দ করছে। আচ্ছা, পাশে বসা ছোট্ট সারারও কি এমন লাগছে? সাদমান প্রিয়তার ডান হাতটা ওর বুকের পা পাশে চেপে ধরে চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে রেখেছে। 6 ঘন্টা পর বউয়ের দেখা পেয়েছে, ছুতে পেরেছে। দিন যত যাচ্ছে তার এই মেয়ের প্রতি ভালোবাসা আরো বাড়ছে। প্রিয়তা উসখুস করছে। সাদনান এভাবে চোখ বন্ধ করে রাখায় প্রিয়তার অস্থির অস্থির লাগছে। হয়তো বেশি ক্লান্ত। প্রিয়তা ঘুরে বসে নিজের বা হাতটা সাদনানের মুখের ডান পাশের চোয়ালে রেখে জিজ্ঞেস করে, বেশি খারাপ লাগছে? সাদনান ফট করে চোখ মেলে। প্রিয়তা একটু ভয় পেল, রেগে গেল না তো আবার। কিন্তু প্রিয়তার ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে সাদনান প্রিয়তার মাথাটা টেনে নিজের বুকের সাথে চেপে ধরে। পাঞ্জাবি 2টা বোতাম খোলা, লোমযুক্ত উন্মুক্ত বুকের বা পাশটায় নিজের ডান হাতটা দিয়ে ইশারা করে ধীর কণ্ঠে বলে ওঠে, এখানে বড্ড জ্বালা করে যখন তোমাকে চোখের আড়াল করি। প্রিয়তা অবাক হলো। এই লোকটা সত্যি তাকে এত ভালোবাসে? কই, আগে তো কখনো বুঝতে পারিনি। ব্যবহার, কথাবার্তার ধরন দেখেও মনে হতো না। সবসময় তো কেমন গম্ভীর কণ্ঠে তার সাথে কথা বলতো। প্রিয়তা কিছু বলতে যাবে, তার আগেই গাড়িটা একটা 3তলা বিল্ডিং এর সামনে থামে। রাহান সবাইকে নামতে বলে। সবাই নেমে সাইডে দাঁড়ায়, আর সাদনান একটা কালো মাস্ক পাঞ্জাবি পকেট থেকে বের করে মুখে পরে নেয়। রাহান গাড়ি আর আয়ান বাইক পার্ক করে এলে তারা সবাই লিফটে করে সোজা 3তলার ছাদে চলে আসে, একটা বড় রেস্টুরেন্টে। 2তলা আর 3তলা মিলেই সাদনান সবাইকে নিয়ে কর্নারে 2টা টেবিল দিয়ে গিয়ে বসে। তারপর ওয়েটার ডেকে খাবার অর্ডার দেয়। ওরা 6 জন, কিন্তু খাবার 8 জনের অর্ডার করেছে। ওয়েটার চলে যাওয়ার মিনিট 10 মধ্যে কবির খানকে আসতে দেখা গেল। সাদনান উঠে হাত এগিয়ে হ্যান্ডশেক করে। অতঃপর রাহানের পাশে আর সাদনান প্রিয়তার বরাবর বসতে বলে। এভাবে রাহান আয়নের সাথেও কুশল বিনিময় করে। তার ঠিক 5 মিনিটের মাথায় মাইশার ফ্রেন্ড তিন্নিও আসে। মাইশা অবাক হয়েছে, কিন্তু আজ তিন্নি কলেজে আসেনি, নয়তো মাইশাওকে সাথে করে নিয়ে আসতো। তাদের আড্ডার মাঝে 3 জন ওয়েটার এসে তাদের 2 টেবিলে খাবারগুলো সুন্দর করে পরিবেশন করে দিয়ে গেল। অতঃপর সবাই নানান আলাপ করতে করতে খাবার শেষ করে। আয়ান, মাইশা একে অপরকে ভালোবাসে। এটা আপনাদের ফ্যামিলিতে বললে আমার মনে হয় ভালো হতো। আমার দিক থেকে কোনো ঝামেলা হবে না। এমনিতেও বাবা জোর করছিল, তাই রাজি হয়েছি। সাদনানের কথার পিছনে বলে উঠল কবির। সাদনান মুস্কি হাসল, মনে মনে আওড়ালো, রাজি হবে কি করে? তোমার তো আমার কলেজার দিকে নজর। কিন্তু মুখে যথেষ্ট কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে ওঠে, এই ব্যাপার নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু বিয়েতে না করে দিলেই হবে। ওকে। মাইশা ভাবেনি এত সহজভাবে ব্যাপারটা। মাইশা খুশি হলো। আয়ানের হাত শক্ত করে চেপে আয়ান নিজেও ভীষণ খুশি। এমন বন্ধু কয়জন পায়? সাদনান রাহানের দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই রাহান মাইশাকে বাদে সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়।
কবির খান একটু নড়ে চড়ে বসে। সাদনান আগের ন্যায় গম্ভীর মুখ করে বসে। মাইশা সুন্দর করে নমনীয় কণ্ঠে বলে ওঠে, তিন্নি তাহসিনা বাবা মানে এতিমখানায় বড় হয়েছে। 18 হওয়ার পর নিজে হোস্টেল থেকে আর টিউশনি করিয়ে নিজের জীবন চালায়। আমার সাথে সেই স্কুল জীবন থেকে ফ্রেন্ড, কখনো কোনো খারাপ দিক নজরে আসেনি, বরং সব সময় আমি ওর ব্যবহার ওর চিন্তা ভাবনা দেখে মুগ্ধ হই। ভাবি বাবা মা নেই, তবুও কত সুন্দর শিক্ষায় শিক্ষিত করেছে নিজেকে। আর আপনি আমাদের প্রতিষ্ঠান আসার পর আমি আমার লাইফে ওর সাথে চলাচলের পথে প্রথম কোনো পুরুষের নাম শুনেছি ওর মুখে। আমি অনেকবার এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে বলেছি, ওর প্রতিবারই সেটা এড়িয়ে যায়। জানেন ও কি বলে? ও সব সময় বলে এতিম আর গরিবদের কখনো কেউ ভালোবাসে না। মাইশার কথা শুনে কবির স্তব্ধ। ওর ভাবনা অতীতের বাহিরে এসব। কেউ ওকে এতটা ভালোবাসে ওর দৃষ্টির আড়লে সেটাও বুঝতেই পারেনি। তবে একবার যখন জেনে গিয়েছে তখন নিশ্চিত তার ভালোবাসার মূল্য আর তার চিন্তাধারা বদলে দেবে। কে বলেছে এতিম গরিবদের কেউ ভালোবাসে না? কবির বাসবে, নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসবে এই এতিম মেয়েটাকে। যদিও এটা এত সহজ নয়, তার মনেও যে অন্য কাউকে দিয়ে ফেলেছে, তবে চেষ্টা করলে অবশ্যই সফল হওয়া যাবে। কবির চুপচাপ থমথমে মুড়িয়ে বসে আছে। সাদনান ফোন টিপছে, এর মধ্যে মুখে মাস্ক পরেও নিয়েছে। মাইশা দুজনকে পর্যবেক্ষণ করছে। এর মধ্যে কবির খানের কণ্ঠে শোনা গেল, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, তোমার ওকে কিছু বলার প্রয়োজন নেই। তোমার পছন্দ আছে? হ্যাঁ, আমি সময় করে তোমার সাথে ওর পরিচয় করিয়ে দেব। কালাম খান রাতে খাবার টেবিলে বসে কবিরকে জিজ্ঞেস করছিল মেয়ে পছন্দ হয়েছে কিনা, কিন্তু কবির সোজা বলে দিয়েছে পছন্দ হয়নি, আর সে এখন বিয়ে করতে চায় না। কালাম খান ছেলের কথায় চেহারায় চকচক করে ওঠে। ছেলে যেহেতু বলেছে তার মানে কারণ নিশ্চয়ই আছে, আর তাই তো গদগদ হয়ে জিজ্ঞেস করে নিলেন উপরোক্ত প্রশ্নটা। কবির বাবার প্রশ্নের জবাব দিয়ে কফির মগটা হাতে নিয়ে উপরে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। কালাম খান তৎক্ষণাৎ একটু চিন্তিত হলেন। বন্ধুকে নিজ মুখে বলেছে, এখন কি করে বলবে ছেলে রাজি নয়, আর তার ছেলের নিজের পছন্দ করা মেয়ে আছে। মা হারা ছেলে তার, তাও আবার এই একটা মাত্র স্ত্রীর শেষ চিহ্ন। সেই ভালোবাসার অংশকে কি করে কষ্ট দেবে? এসব ভাবতে ভাবতে তিনি ফোন হাতে বন্ধুকে কল লাগায়। মফিজুর মির্জা রাতের খাবার খেয়ে মাত্র রুমে এসেছে, ঠিক তখনই ওনার ফোনটা সশব্দে বেজে ওঠে। তিনি তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে বিছানা হতে ফোনটা হাতে নিয়ে দেখল কালাম খান ফোন করেছে। তিনি চট করে ভেবে নিলেন হয়তো বিয়ের ব্যাপারে কথা এগোবে, তাই ফোনটা রিসিভ করতে কালাম খান মলিন কণ্ঠে ভালো মন্দ জিজ্ঞেস করে। মফিজুর মির্জা একটু চিন্তিত হলেন, বন্ধুর কণ্ঠ এমন শোনালো কেন? তোর কিছু হয়েছে? আসলে কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। আরে এত ভনিতা না করে বলে ফেল, তুই আমি একই রকম। বলে উচ্চস্বরে হেসে ফেলেন। সাথে কালাম খান হাসলেন, তবে হাসিতে যেন প্রাণ নেই। তিনি ইতস্তত ছাড়িয়ে অপরাধী কণ্ঠে বলে ওঠে, হয়েছে কি, ও না কিছুতেই বিয়ে করতে এখন রাজি হচ্ছে না। মফিজুর মির্জা কেমন চুপ হয়ে গেল। যা ওপাশ থেকে কালাম খান বারবার জিজ্ঞেস করতে লাগলো কথা কেন বলছে না। এদিকে মফিজুর মির্জা ভাবছেন এই কথা বাপ ভাইকে কি করে বলবেন, কিন্তু অন্তরের কথা অন্তরে রেখে মুখে বলল তো তাই। খুব ভালো। এভাবে বেশ কিছুক্ষণ কথা বলে মফিজুর মির্জা ফোন কাটে। তার ঠিক মিনিট এর মাথায় সাদনান ওনার রুমে প্রবেশ করে। তিনি কালাম খানের বলা কথাগুলো সাদনানকে বলেন। সাদনান মুখ গম্ভীর করে রাখলেও মনে মনে বেশ খুশি, আর সেই খুশি নিয়ে মনে মনে ভাবে এখনই ঠিক সময় কথা পাতিয়ে ফেলা যাবে। তাই তো ফট করে প্রশ্ন করে মফিজুর মির্জাকে, বাবাই আয়ান কেমন? সাদনান সোফায় বসে একটা ম্যাগাজিন উল্টাতে উল্টাতে জিজ্ঞেস করে। সাদনানের এমন প্রশ্নে তিনি একটু অদ্ভুত নয়নে তাকালো সাদনানের দিকে। এটার মানে কি? ছেলে হয়ে আরেক ছেলেকে তার কেমন লাগবে? তিনি কি মেয়ে নাকি যে অন্যরকম লাগবে? তবে মনের কথা মনে রেখে মাথা ঝাঁকিয়ে বলল, ভালোই তো, একজন পুরুষ হিসেবে যেমন লাগা দরকার। সাদনান মফিজুর মির্জার কথায় হো হো করে হেসে দিল। দরজা থেকে আরো একজন মহিলার হাসির শব্দও হলো, আর সেটা সুফিয়া বেগম। তিনি চা নিয়ে এসেছে, আর এসেই কথাটা কর্ণপাত হতে ফিক করে হেসে রুমে প্রবেশ করেন। দু মা ছেলের হাসির মানে বুঝতে পারে না মফিজুর মির্জা, তাই তিনি চা হাতে বেকুবের মতো তাকিয়ে রইল দুজনের দিকে।
সুফিয়া বেগম চা দিয়ে চলে গেল। আবার সেদিকে তাকিয়ে কিছু বিড়বিড় করে মফিজুর মির্জা। সাদনানের কানে তা পৌঁছায় না। সাদনান নিজের হাসি কন্ট্রোলে এনে বলে ওঠে, তুমি তো বললে কবির বিয়ে করতে রাজি না, আর এটা এখন মাইশাকে বললে ওর হয়তো খারাপ লাগবে। আর এমনিতেও কয়েকদিন আগে শফিক চাচা তোমার সাথে আয়ান আর মাইশার বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলেন, কিন্তু কবির খানের সাথে বিয়ের কথা শুনে আর এগিয়ে আসেনি। তুমি চাইলে এটা দেখতে পারো। আর আয়ানকে তো চিনো। সবাই ভালো থাকুন।